আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সাইফ সহ সকলে হেসে ওঠে মামির খুশি দেখে। তাদের চোখ দুটো প্রশান্তি লাভ করে ছোট্ট এই পরিবারটি দেখে, যেখানে মামি দুজনের প্রাণ দর্পণ। দর্পণ জুড়ে তাদের সকল সুখ। রাত 11:45 নাগাদ সিয়াসা দর্পণ সিয়াপনে ফিরে আসে। দর্পণ বান্দরবানে থাকলে সিয়াসা কখনোই ওই বাড়িতে থাকে না। সিয়াপন তার জন্য একটা অনুভূতি। বাবা তাকে অনেক বলেছে চৌধুরী নিবাসে 3য় তলাটা কিনে ওখানে থাকতে, সকলে একসাথে থাকবে, কিন্তু সিয়াসা সাপ না করে দিয়েছে। তার ভাষ্যমতে স্বামীর বাড়ি বাবার বাড়ি দুটো আলাদা অনুভূতি। বাবার বাড়ি থাকা আর শ্বশুর বাড়ি থাকার মধ্যে ভিন্ন দুটি সুখ রয়েছে, যেটা সে কখনোই হারাতে চায় না। এই সিয়াপন তার স্বামীর বাড়ি, এটা তার কাছে মূল্যবান। সিয়াসা প্রতি সপ্তাহে রমলাকে দিয়ে সিয়াপন পরিষ্কার করিয়ে রাখে। মাঝে মধ্যে মামে এসেও গড়াগড়ি দেয়। সিতারা বাবার কোলে ঘুরতে ঘুরতে শুয়ে পড়ে। দর্পণ নিঃশব্দে মেয়ের দোলনায় ঘুম পাড়াতে গেলে সিয়াসা গম্ভীর গলায় বলল, ওকে বিছানায় শুয়ে দিন। দর্পণ কপাল কুঁচকে ধিমি কণ্ঠে ফিসফিসিয়ে বলল, কেন? ওই এখানে ঘুমোক। সিয়াসা মুখ ঝামটা মেরে বলল, এই রাগ তখনকার প্রত্যাখ্যানের প্রতিফলন। দর্পণ দীর্ঘশ্বাস ফেলে মেয়েকে বিছানার মাঝে শুয়ে দিয়ে মেয়ের নাইট ড্রেস, ময়শ্চারাইজার আর ডাইপার নিয়ে নীরবে বসলো মেয়ের পাশে। খুবই দৃঢ় স্থির আলতো হাতে গায়ের ভারী পোশাক খুলে ওই টিস্যু দিয়ে হাত পা মুছিয়ে দিয়ে পুরো গায়ে ময়শ্চারাইজার দিয়ে ডাইপার পরিয়ে নাইট ড্রেস পরিয়ে দিল। অতপর নাইট নিভিয়ে দিয়ে নিজেরও পোশাক বদলে ঘুমের প্রস্তুতি নেয়। সিয়াসা পোশাক বদলে নির্বিকার ধপ করে শুয়ে পড়ল সিতারার পাশে। দর্পণের মুখ ছোট হয়ে গেল সিয়াসার অপেক্ষায়। সেও নীরবে শুয়ে পড়ল মেয়ের পাশে। ক্লান্ত থাকায় সিয়াসা বিছানায় পিঠ এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়েছে। দর্পণও গভীর ঘুমে তখন, তবে অবচেতনেই মনে হচ্ছে তার বুক চাপড়াচ্ছে কেউ। কিয়ৎকাল স্বপ্ন মনে হলো, ততক্ষণে মস্তিষ্ক সচল হয়। সিতারা উঠে গেল কি, সে তড়িৎ গতিতে মুখের উপর থেকে কাঁথা সরে। ডিম লাইটের আলোয় তার ঘুম আসে না, মেয়ের জন্য ডিম লাইট জ্বালিয়ে রাখতে হয়, তাই সে মুখের উপর কাঁথা দিয়ে ঘুমায়। সে ঘুম যেন চোখে তাকে বিছানায় পা ভাঁজ করে এলোমেলো চুলে বাবু হয়ে বসা মেয়ের দিকে এক হাতে তার বুক চাপড়াচ্ছে। সে তড়িঘড়ি করে উঠে বসে শুধায়, উঠে গিয়েছো বাচ্চা? সিতার ঘুম যাওয়ানো ফোলা ফোলা থমথমে মুখে মাথা নাড়ে। দর্পণ ঘড়ির দিকে তাকায়, 12:30 বাজে। ঠিক আছে, বাবার কাছে আসো, বাবা আবার ঘুম পাড়িয়ে দিচ্ছি। বলে সে মেয়েকে বুকে টেনে নিতে যায়, তবে মেয়ে আসলো না। সে বাবার হাত টেনে মাকে দেখিয়ে বলল। দর্পণ সিনের হাসি হাসলো। সিতারা মায়ের জামার দিকে নির্দেশ করছে। সিয়াসা চেন লাগানো জামা পরে সিতারা একা একাই খুব সহজে খুলে খেতে পারে, কিন্তু সে বোতাম খুলতে পারে না। আর আজ বোতামওয়ালা ফতুয়া পরা সিয়াসা। দর্পণ বেশি খাটল না, সে সিয়াসার জামার বোতাম খুলে দেয়, নয়তো মেয়ের ঘুম পুরোপুরি ভেঙে গেলে তাদের দুজনেরই 12টা বেজে যাবে। ঘুমাবে সেই 4টা-5টায়। আগামীকাল অনেক কাজ আছে। দর্পণ বোতাম খুলে দিতে সিতারা বাকিটা নিজেই করে নিল। সে মাকে 4 হাতে পায়ে জড়িয়ে দুধ খেতে লাগলো। মেয়ের এত হম্বিতম্বিতে সিয়াসা একবার চোখ খুলে তাকিয়েছিল। মেয়েকে চুপচাপ খেতে দেখে সে আবারও ঘুমিয়ে পড়ে। সিতারা মাঝে মধ্যে ও আর শব্দ করছে তো বাবাকে হাত দিয়ে খোঁচাচ্ছে। সে যতক্ষণ জেগে থাকবে চুপচাপ থাকতে পারে না, এসব মায়ের থেকে আগত। 10 মিনিট যেতেই সিতারা দুধ মুখে নিয়েই ঘুমিয়ে পড়ে। দর্পণ হাঁপ ছেড়ে তাকে ভালো করে শুয়ে দিয়ে সিয়াসার জামা ঠিক করে নিজেও ঘুমিয়ে পড়ে। তবে আজ যেন ঘুম তার নসিবে নেই। সিয়াসা ঘুমের মাঝে অবচেতন ও খুব সচেতন থাকে নিজের ঘুম নিয়ে। মেয়ের গায়ে পা উঠে না যায় এর চিন্তা অবচেতনে তার মাঝে কাজ করে। এটি মাতৃসুলভ এক আচরণ। আজ নেহাতি দর্পণের উপর রাগ দেখে মেয়েকে দোলনায় না রেখে নিজের সাথে রেখেছে, নয়তো দর্পণ থাকলে সে সিতারাকে দোলনায় রাখে। কেননা তাদের 3 জনের জায়গা হয় না বিছানায়। যদিও কিং সাইজের একটা বিছানা, তবুও হয় না, কারণ সিতারা ঘুমের মাঝে ঘড়ির কাঁটার মতো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ঘুরে ঘুমায়। এর জন্যই মূলত জায়গা হয় না। আজও তার ব্যতিক্রম ঘটল না। মেয়ের গায়ে হাত পা না লেগে যায় এই চিন্তায় সিয়াসা নিজেকে গুটিয়ে নিতে নিতে একসময় ধপাস করে বিছানা থেকে গড়িয়ে পড়ে গেল। আশঙ্কিকতা ও মৃদু ব্যথায় সিয়াসা হকচুকি উঠে বসল। কনক ঘুরে ভেসে আসে কারোর উচ্চস্বরের হাসি। তাদের দিকে কাত ফিরে
থাকা দর্পণ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সিয়াসা ক্রুদ্ধ চোখে তাকায় দর্পণে হাসি মুখের দিকে। দর্পণ হাসতে হাসতে উপহাসের সুরে বলল, বারণ করেছিলাম, শোনেননি তো? কেমন লাগলো রাগ দেখানোর ফল? সিয়াসা জবাব দেয় না। রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ায় মেয়ের পাশে। বিশাল একটা কোলবালিশ দিয়ে সে ধূপধাপ পা ফেলে দর্পণের কাছে এসে তার গায়ের উপর ধপ করে শুয়ে পড়ে। আচমকা আক্রমণে দর্পণ মৃদু আর্তনাদ করে উঠল। সিয়াসা নির্বিকার সেই আর্তনাদকে উপেক্ষা করে দর্পণে সুবিশাল দেহের উপর হাত পা উঠিয়ে গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে শুয়ে পড়ে। স্ত্রীর আলিঙ্গনে দর্পণ মৃদু ব্যথা ভুলে চার হাত পা মাঝে শক্ত করে জড়িয়ে নেয় নারী দেহটি। নিজেও ঘাড়ে মুখ গুজে জনক কণ্ঠে শুধায়, ব্যথা পেয়েছো? বেড থেকে পড়েছি, পাহাড় থেকে পড়িনি। এতটুকুতেই ব্যথা কেন পাবো? কেন, আমি তো কত দেখেছি মেয়েরা একটু স্লিপ কেটে পড়ে গেলেও সে কি কোমর ভাঙা কান্না জুড়ে দেয়। এসব ঢঙ্গি মেয়ে ফালতু অ্যাটেনশন পাওয়ার জন্য অমন করে। আমি হলে তো লজ্জায় মুখ লুকাতাম। আমার তাদের মতো ঢং আসে না। আমার সিয়া ঢং করে না, সে তো শক্তিশালী, মহা শক্তিশালী। দর্পণ উপহাস করে বলল। সিয়াসা দর্পণের ঘাট থেকে মুখ তুলে চোখ ছোট ছোট করে তাকায় দর্পণের দিকে। গম্ভীর গলায় শুধায়, আপনি আমার প্রশংসা করলেন নাকি বদনাম? অবশ্যই প্রশংসা। আমার কি মতিভ্রষ্ট হয়েছে নাকি রাত দুটোর সময় স্ত্রীকে বুকে জড়িয়ে বদনাম করব? ঘর ছাড়া হওয়ার ইচ্ছে আমার নেই, আমি এতটা বোকা নই। দর্পণ মৃদু কণ্ঠে বলল। সিয়াসাকে এবারও বিভ্রান্ত হতে দেখা গেল না। দর্পণ কি একেবারেও তাকে খোঁচা মেরে কিছু বলেছে? দর্পণ মিটিমিটি হেসে ভাবুক মুখটি দেখে অতপর শব্দ করে চুমু খাই গম্ভীর মুখটি জুড়ে। একে একে পুরো মুখশ্রী পৌশালী অষ্টদয় ছুঁয়ে দিত লাজে আরুক্ত হয়ে সিয়াসার মাখন রঙা মুখশ্রী। সে তড়িৎ দর্পণের ঘাড়ে মুখ গুজে দিয়ে জনকণ্ঠে বলল, ঘুমাবো আমি। ঘুমাও, কাল অনেক কাজ। দর্পণ শক্ত করে জড়িয়ে ধরে বলল। এক হাতে অনবরত চুলের ভাঁজে এলোমেলো বিছন করে যাচ্ছে। সিয়াসা প্রশান্তির নিঃশ্বাস ফেল। দিন শেষে এতটুকু আলিঙ্গনের জন্য সে তৃষ্ণার্ত। আজ থেকে এমন আলিঙ্গন সে প্রতিদিন পাবে। ভাবতেই আনন্দের এক শীতল স্রোত বয়ে গেল রন্ধ্রে রন্ধ্রে। সে মৃদু হেসে শব্দ করে চুম খায় রুক্ষ দাড়িযুক্ত গালটিতে। তখনই ভেসে আসে গম্ভীর কণ্ঠের সাবধানী বার্তা, ঘুমানোর ইচ্ছে থাকলে এইসব কাজ করা বন্ধ করো, আর রাত জাগার ইচ্ছে থাকলে কন্টিনিউ করো। না জনাব, আমার রাত জাগার ইচ্ছা নেই। আপনার থাকলে আপনি জাগতে পারেন। ঘরে কোনো ইঁদুর আছে কিনা সারা রাত বসে খুঁজবেন। দর্পণ হেসে ওঠে। সিয়াসার নাকে আলতো কামড় দিয়ে বলল, দুষ্টু মেয়ে, আমি ইঁদুর কেন খুঁজবো? আমি তো আপনার সৌন্দর্যের রহস্য খুঁজবো। দিনে দিনে আপনি আরো সুন্দর হয়ে যাচ্ছেন। এক বাচ্চার মা হয়েও আপনার সৌন্দর্য কমলো না, বরং বাড়ছে। আমি তো ঢাকায় থাকতে পারছিলাম না, তাড়াতাড়ি করে স্যারকে বলে ট্রান্সফারটা করিয়েছি আপনাকে খুঁটে খুঁটে দেখার জন্য। দুষ্টু লোক, মুখের ভাষা ঠিক করুন। মেয়ে আপনার পাশে। আমার মেয়ে বুদ্ধিমতী, সে জানে পাপা তার খেলার সঙ্গে আনার প্রচেষ্টায় মগ্ন। এখন মা যদি সহায় হয় তবে সীতারা একটা খেলার সঙ্গী পাবে, আর বাবা একটু মাকে গর্ভাবস্থায় দেখার সুযোগ পাবে, বুঝলেন? দর্পণ মৃদু হেসে বলল। তার খুব ইচ্ছে করে সিয়াসাকে স্ফীত পেট আঁকড়ে হাঁটতে দেখে। জীবনে তার এই একটাই দীর্ঘশ্বাস থেকে গিয়েছে। ওই সময়টাতে সিয়াসার পাশে ছিল না। সিয়াসা লাজুক হেসে গুটিয়ে যায় দর্পণের বক্ষ মাঝে। কিছু পল একে অপরে নিবিড়ভাবে জড়িয়ে ধরে দুজনে সেভাবেই কেটে যায় মৃদু কনজুগাল আলাপ আলোচনায়। এগুলো শোনার দরকার নেই আমাদের, আমরা ছোট মানুষ। অম্বরে তখন সূর্যের মিঠা কিরণ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে পরিপূর্ণ রূপে। বারান্দায় কৃত্রিম ঘাসের উপর দর্পণ পুশ-আপ দিচ্ছে, আর বাবার গলা জড়িয়ে ধরে চার হাত পায়ের সাহায্যে বাবার বুকে লেপ্টে আছে সীতারা। বাবার গালে গাল ঠেকিয়ে সুর টেনে টেনে শুধাই, আমি তোমার মা। মেয়ের সুর টেনে বলা প্রশ্নে দর্পণও সুর টেনে বলল, হ্যাঁ। তুমি আমার ছেলে? হ্যাঁ। তুমি আমার ভয় পাও? দর্পণের চোখে মুখে এবার মেকি ভয়ের আভাস দেখা গেল। সে পুশ-আপ দিতে দিতে ভয়ার্ত কণ্ঠে বলল, খুব। বাবার গলা জড়িয়ে ধরে তার বুকে টিকটিকির মতো লেগে আছে পুশ-আপের সাথে দোল খেতে থাকা সীতারা। খুশি হয়ে গেল বাবার জবাবে। তবুও মেকি গাম্ভীর্যতা বজায় রেখে বলল, আমি যা বলবো তুমি তা শুনবে?
শুনবো অবশ্যই। সিতারা এবার খুশি ধরে রাখতে পারে না, সে আনন্দে খেয়ে হারিয়ে চিৎকার করে উঠল। ইয়ে, গুড বাই। তাহলে আমায় এতটা চকলেট দাও। আমি না তোমার মা, মায়ের কথা শুনতে হয়, নাইলে সবাই পচা বলবে তোমার। দর্পণ পোশাক থামায়, গালে গাল ঠেকিয়ে ঝুলে থাকা মেয়েকে এক হাতে আঁকড়ে ম্যাটের উপর চিত হয়ে শুয়ে পড়ে। সিতারকে বুকের উপর বসিয়ে বলল, এত সকালে চকোলেট খায় না মা, এখন তো তুমি নাস্তা করবে। পাপা তোমার অ্যাপেল পিউরি করছি, সেটা খাবে। না, অ্যাপেল পেউলে পচা, আমি খাবো না ওটা। আমি চকলেট খাবো। তুমি ব্যাট বার, মায়ের কথা শুনো না। কে বলেছে? আমি শুনি তো মায়ের কথা। তাই আমার চকলেট দাও। সিতারা মুখ কালো করে বলল। দর্পণ মেয়েকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়। বারান্দা থেকে ঘরে ঢুকতেই সিতারা ঘুমন্ত মায়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, মাম্মা, পাপা আমায় চকলেট দেবে। দর্পণ তড়িৎ গতিতে তার ঠোঁটে আঙ্গুল চাপল। মাম্মা ঘুমোচ্ছে, ডোন্ট ডিস্টার্ব। দর্পণ সিতারাকে নিয়ে বের হয়ে যায় রুম থেকে। মাথা ব্যথা করছে তার, রাতে কয়েকবার ওঠার কারণে ঘুম অসম্পূর্ণ থেকে গিয়েছে। সে সিতারকে ডাইনিং টেবিলের উপর বসে রান্নাঘর থেকে দুধ আর চকোস নিয়ে আসলো। দুধের ভেতর চকোস ভিজিয়ে মেয়েকে দিতে মেয়ে এক ফালি হেসে চেঁচিয়ে উঠে বলল, মাই পাপা। দর্পণ হেসে দুহাতে মেয়ের মাথা চেপে কপালে দীর্ঘ সময় নিয়ে ঠোঁট ছুঁয়ে দিয়ে দৃঢ় গলায় বলল, ইয়েস ইয়োর বাবা। ঘুম থেকে উঠতেই বাবা মেয়েকে দেখে মৃদু হাসলো সিয়াসা। সে ঢুলতে ঢুলতে এসে ডাইনিং টেবিলে মেয়ের পাশে বসে পড়ল। দর্পণ মৃদু হেসে তাকেও এক বাটি চকোসার দুধ এগিয়ে দিল। সেটি পেতেই সিয়াসার মুখে হাসি ফুটে উঠল। মা মেয়ের পছন্দের খাবার দুধে ভেজানো চকোস। দর্পণ নিজ প্রোটিন শেক হাতে বসে পড়ে তাদের সাথে। দর্পণ নিনিমেষ তাকিয়ে থাকে মনোযোগ সহকারে চকোস খেতে থাকা মা মেয়েকে। এই দুজন ব্যতীত ঘর ঘর মনে হয় না, জীবন মনে হয় শূন্য। দুপুর 12টা বাজে। দর্পণ ব্যস্ত পায়ে সিয়াপর্ণে ঢোকে। বিকাল 5টার মধ্যে বিয়ের কার্যক্রম শেষ করে মিনিকে তুলে দিবে, কেননা তারা এখান থেকে সোজা ঢাকাতে যাবে। সময় সাপেক্ষ ব্যাপার, তাই এই পন্থা অবলম্বন। বিয়ের সকল আয়োজন শেষ, এখন শুধু বিয়ের কার্যক্রম শুরু হলেই হলো। জুম্মার নামাজ পড়ে বরযাত্রী আসবে। লিভিং রুমে ঢুকতেই সোফায় বসে আরাম করে টিভি দেখতে থাকা মিনির দিকে চোখ যায়। মুখে ফেস প্যাক লাগিয়ে নীরবে টিভি দেখে যাচ্ছে। কে বলবে এ মেয়ে আর 2 ঘন্টা পরে বিয়ে? সে উপহাসের সুরে বলল, মিনি তোমাকে এই অবস্থায় তৈরব দেখলে নিশ্চয়ই হার্ট ফেল করবে। মিনির চোখ দুটো জ্বলে উঠল। সকাল থেকে আশরাফ কি কম লাগছে তার পিছে যে এখন দর্পণও যুক্ত হয়েছে। সে রেগে বলল, আপনিও শুরু করছেন মামার লাহার? মামা সকাল থেকে আমার পেছনে লাগছে। আমি নাকি জন্মাইয়াই বিয়ের জন্য নাইচা বইছি। মজা করেছি। তুমি এখনো গোসল করনি, তৈরি হবে কখন? হেডা আপনি কন। দেখেন কি সব গালে মুখে হাতে পায়ে মাখায়া বসায়া রাখছে। আচ্ছা আমি বলছি। বলে দর্পণ দ্রুত পায়ে নিচের রুমে যায়। রুম জুড়ে মামের টিকিটকিও পেল না। ওয়াশরুম থেকে চিৎকার হাসাহাসির শব্দ আসছে। মামে ওখানেই। সে পোশাক বদলে বাথটব পরে দরজায় টোকা দিল। সিয়া তাড়াতাড়ি বের হও, আমায় গোসল করে সবার সাথে একসাথে জুমার নামাজ আদায় করতে যেতে হবে। সিয়াসা নিরুত্তর নিজ কাজে মগ্ন। 15 মিনিট হয়ে গেলেও যখন সিয়াসা আর সীতার বের হলো না, তখন দর্পণ বিরক্ত হয়ে চাপিয়ে রাখা বাথরুমে দরজা খুলে উকিয়ে দেয়। হলো মামের? বাথটবে বসে দুষ্টামি করতে থাকা মামের কর্মে বিঘ্ন ঘটায়। তার বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করে দর্পণের দিকে। সীতারা বাবাকে দেখতে চিৎকার করে উঠল, মাই পাপা। দর্পণের মেজাজ বিগড়ে যায়। এতক্ষণ যাবৎ সীতারকে পানির মধ্যে রাখায়। সে দূরত্ব পায় বাথরুমে ঢুকে যায়। সীতারাকে বাথটব থেকে তুলতে তুলতে রাগান্বিত স্বরে বলল, সিয়া তুমি ওকে খারাপ বানাচ্ছ। পানির মজা একবার বুঝে গেলে ও একা একা বাথরুমে এসে পানি নিয়ে খেলবে, তখন একটা বিপদ হয়ে যাবে। সিয়াসা মুখ বাঁকালো। সীতারা চেঁচিয়ে উঠল, নো পাপা নো, আমি আলু কোটো করবো। আর না সিতারা, অনেক করেছো। আর একটু পাপা। সীতারা মুখ ছোট করে বলল। দর্পণ গম্ভীর মুখে তাকাই তার দিকে। গমগমে স্বরে বলল, তুমি এমন জেদ করলে বাবা চলে যাবো কিন্তু মা। সহসা সীতারার চোখ দুটো টলমল হয়ে উঠল রাগে দুঃখে। বাবার থেকে দূরত্ব সে কোনো ক্রমে বরদাস্ত করতে পারে না। সে রাগান্বিত গলায় চেঁচিয়ে বলল, নো মাই পাপা।
তুমি আমার কথা না শুনলে আমি কিন্তু চলে যাব। দর্পণ ফের বলল। সিতারা চোখ পানি ছেড়ে দেয়, ফুপিয়ে উঠে বলল, নো মাই পাপা। তুমি আমার কথা শুনবে? শুনবো। ঠিক আছে, তাহলে পাপা যাব না। সিতারার মুখে হাসি ফুটে উঠল। সিতারাকে বাথটব থেকে উঠিয়ে একটা টুলের উপর দাঁড় করিয়ে দেয় দর্পণ। তোয়ালেতে ভেজা শরীর মুছিয়ে মাথা মুছিয়ে দিয়ে পুরো গায়ে ময়শ্চারাইজার আর অ্যান্টি র্যাশ ট্যালকম পাউডার মেখে ডাইপার পরিয়ে পাশের হ্যাঙ্গারে ঝুলন্ত ছোট্ট একটা সাদা বাথটব পরিয়ে পেটের কাছে তার ফিতা বেঁধে দেয়। অতঃপর সিতারাকে কোলে তুলে বাথরুমে দরজার বাইরে দাঁড় করিয়ে দিয়ে বলল, এখান থেকে সোজা রমলা আন্টির কাছে যাবে। তাকে গিয়ে বলবে আমায় জামা পরিয়ে দাও, বুঝেছো? বুঝেছি। কি বলবে? আন্টি আমার জামা পরিয়ে দাও বলবো। ইয়েস, গুড গার্ল, যাও। সিতারা এক ছুট লাগায় উদ্দেশ্য রমলা আন্টি। সিতারা যেতেই দর্পণ বাথরুমে দরজা আটকে ভেতরে চলে আসে। সিয়াশাকে বাথটব থেকে নামতে দেখে সে বাথটব খুলে ছুঁড়ে মারল। পরে এখন শুধু একটা শর্টস। সে দ্রুত পায়ে গিয়ে একটানে সিয়াশাকে পুনরায় বাথটবে বসিয়ে দিল। ক্ষীণ সময় ব্যয়ে নিজেও বসে পড়ল বাথটবে। সিয়াশা তেতি উঠল। ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। মিনিকে সাজাতে মানুষ আসবে। দর্পণ চায় না, বরং আরো শক্ত করে জড়িয়ে নেয় বুকের সাথে। থুতনি চেপে ধরে হিসিসে বলল, এতক্ষণ মনে ছিল না আপনার দেরি হয়ে যাচ্ছে? আমি বারবার বলেছিলাম তাড়াতাড়ি বের হও, তখন যখন শোনেননি এখন আর তারা দেখিয়ে লাভ নেই। আর বাথটাবে টি শার্ট ট্রাউজার পরে কে নামে? তো কি পরে নামবো? সুইমিং স্যুট নাকি তোয়ালে? আমার নায়িকা পেয়েছেন? জিব্বার ডগায় জবাব তৈরি থাকে, তাই না? দর্পণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শুধায়। সাফের টি শার্ট ভেদ করে দৃশ্যমান নারী উভয় ইতিমধ্যেই উষ্ণতা চনও শুরু করে দিয়েছে। দর্পণ ভেবেছিল ছেড়ে দেবে, কিন্তু পারল না। সিয়াশা জোর খাটাতে বলল। তবে সেই জোর বেশিক্ষণ টিকল না। মুহূর্তে দেহ শীতল হয়ে আসলো। দক্ষ হাতের কারুকার্যে ভেজা টি শার্ট তখন বাথটবের নিচে গড়াগড়ি খাচ্ছে। নিচে নগ্নবিট পুরুষালী অনমনীয় ও নগ্ন উদরের সংস্পর্শে সহসা নুয়ে গেল মেয়েটি। কিছুটা সময় দুজনে সেখানেই থমকায়। কমলা আন্টি আমার জামা পালিয়ে দাও, সুন্দর জামা পালিয়ে দেবে। বলতে বলতে সিতারা রান্নাঘরে ঢুকলো। রান্নাঘর পরিষ্কার করতে থাকা রমলার কর্মরত হলো। সে চোখ মুখ কুচকে কোমরে হাত দিয়ে পিছু ফিরে তাকায়। মৃদু রাগী গলায় বলল, দেখো সীতারা আম্মা, তুমি আমার নাম ঠিক করে কইবা। আমার নাম কমলা না, রমলা। রমলা। সিতারা অবুঝপানে তাকিয়ে থাকে। অতঃপর প্রগাঢ় হেসে বলল, আমি জানি তো তোমার নাম কমলা। রমলা অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ল। অতিষ্ঠ হয়ে বলল, আরে কমলা না, রমলা। বুঝলা? আন্টি বুঝেছি কমলা। না, রমলা। রমলা বিরক্ত হয়ে বলল। সিতারা এবার বিরক্ত হয়ে গেল। সে ধমকে উঠে বলল, বারবার এক কথা বলে কমলা বোকা। আমি তো বলেছি আমি জানি তুমি কমলা। চলো তোমারে জামা পরাইয়া দেই। সিতারা তার পিছু পিছু হেঁটে যায়। পথিমধ্যে মিনিকে দেখতে পেল। সে বলে, মিনি থালামণি তোমায় ডাকুলাদের মতো দেখাচ্ছে। মিনি কটমট করে তাকায় সিতারার দিকে। সিতারা হেসে কুটি কুটি। মসজিদে এক সিরিয়ালে নামাজ পড়ছে আশরাফ, দর্পণ, সাইফ, আশফাক আহমেদ। আর তাদের আশেপাশে ঘুরঘুর করছে 3 বছরের আরাব। কেউ একজন সিজদায় গেলেই সে ছুটতে গিয়ে তার পিঠে উঠে বসবে। বর্তমানে সে বাবার পিঠে রয়েছে। বাবার গলা জড়িয়ে ধরে ঝুলছে। কাউকে নামাজ পড়তে দেখলে তার মধ্যে ছোটোখাটো একটা ইবলিশ ভর করে। মসজিদে আসলে তাকে নিয়ে আসতেই হবে। নামাজ পড়ে সকলে ব্যস্ত পায় কনভেনশন হলে গিয়ে হাজির হলো। বাড়ির মেয়েরা সেজেগুজে আগে সেখানে অবস্থান করছে। কনভেনশন হল জুড়ে সব প্রিয় মানুষগুলোর মুখ। নমিতা, সুবেদারের মা, লক্ষ্মী, বিনোদ, তাদের মেয়ে বৈষ্ণবী, সিকান্দার, আয়ুষ্মিতা, আইমারা, কিঞ্জাল, নিলয়, নিতা সবাই উপস্থিত রয়েছে। বরযাত্রী উপস্থিত হয়েছে। খুব বেশি সময় হয়নি। অতি দ্রুতই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিবাহের কার্য সম্পূর্ণ করা হয়। সাদা ফুলের পদ্মায় এপাশ ওপাশে বসা তৈরব ও মিনি একে অপরের এই রূপে মুগ্ধ হয়। বিয়ে সম্পূর্ণ হতেই তৈরব পদ্মা সরিয়ে মিনির সামনে এসে দাঁড়ায়। সকলের কথা মতো মিনির ঘোমটা সরাতেই তার দৃষ্টি থমকায় স্ত্রী রূপে সেই ছোট্ট মেয়েটিকে দেখে, যাকে ক্লাস
ক্লাসের টাইমে দৃষ্টি চুরি করে দেখতে হতো, আজ থেকে সে তার দৃষ্টির একমাত্র হকদার। সে মিহির স্বরে বলল, মাশাল্লাহ, আমার ছোট্ট বউ। সকালের হইচই পড়ে গেল। মিনির বাবা মা উচ্ছ্বসিত নয়নে দেখে রানীর বেশে নিজের মেয়েকে। এই কি সেই মেয়ে যাকে বহু বছর পূর্বে মানুষের বাড়িতে কাজ করতে পাঠিয়েছিল টাকার অভাবে? গা ভর্তি গহনা, জমকালো পোশাকে ঠিক যেন রাজরানী। পর মুহূর্তটি ছিল এক হৃদয় বিদারক মুহূর্ত, যেটা প্রতিটা নারীর জীবনে একবার না একবার আসবেই। মিনিকে বিদায় দিতে দিতে 5টা বেজে যায়। মিনিকে গাড়িতে তুলে দিয়ে সিয়াসা অশ্রুসিক্ত নয়নে তৈরবের উদ্দেশ্যে বলে, আমার স্বপ্ন ওকে একজন যোগ্য এবং সফল ডক্টর হিসেবে দেখার, দুনিয়ার বুকে সুশিক্ষিতভাবে মাথা উঁচু করে বাঁচতে দেখার। আর এটা যে কোনো মূল্যে আপনাকে পূরণ করতে হবে। আপনার স্বপ্ন আমার জন্য আদেশ স্বরূপ। আমি যে কোনো মূল্যে আপনার স্বপ্ন পূরণ করব। সিয়াসা হাসি মুখে মাথা নাড়ল। সকলে হাসি মুখে বিদায় দেয় মিনিকে। একটা সময় ফুলে ফুলে সজ্জিত গাড়িটি দৃষ্টিসীমানের অপমীয়মান প্রায়। রাত 11টায় তৈরব মিনিকে নিয়ে নিজের বাড়িতে ঢুকলো। তানিয়া আনন্দে দিশাহারা ছুটছে দিক বিদিক। এত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সুন্দর এই প্রাপ্তি অনুভব করতে সে বড় ভাই ভাবিকে একা ছেড়ে দেয় দোতলার কাঙ্ক্ষিত কামরায়। দরজার সামনে আসতেই তরফ মিনির হাত ছেড়ে বুকে হাত গুছিয়ে হেলান দিয়ে দাঁড়ায় দরজার পাশে। মৃদু হেসে নত লজ্জাবনত মুখটির দিকে তাকিয়ে দরজার দিকে নির্দেশ করে বলল, আমাদের বাসর ঘর। মিনি এক পলক দরজার দিকে তাকিয়ে বোকা বোকা কণ্ঠে বলল, সুন্দর। তরুপ হেসে ফেলে মিনির কথায়, না দেখেই বলে সুন্দর। মেয়েটি যে জড়তা ভয় লজ্জায় নিজেকেই গুলিয়ে ফেলেছে তা বুঝতে অসুবিধা হয় না। সে হেসে বলল, রিল্যাক্স সাউদা, এটা তোমার বাড়ি, তোমার সামনে তোমার স্বামী, তাহলে এত ভয় জড়তা লজ্জা কেন পাচ্ছ? সে পুনরায় মিনির হাত ধরে দরজা খুলে ভেতরে ঢোকে। অন্ধকার ঘরটি সকল ইন্টেরিয়র ডিজাইনে লাইটিংগুলো জ্বালাতেই মিনির চোখ ঝলমল করে উঠল। কিছু মুহূর্তের জন্য সে লজ্জা জড়তা ভয় সব ভুলে হাঁ করে তাকিয়ে রইল পুরো রুমটির দিকে। ঘরটির বারান্দা সংলগ্ন দেওয়ালে সুসজ্জিত একটা স্টাডি টেবিল, যেখানে মেডিকেলের সকল বই খাতা স্টেশনারি আইটেম যা কিছু লাগে ইস অ্যান্ড এভরি জিনিস সেখানে সাজিয়ে রাখা। টেবিলটির পাশে একটি স্কেলেটন ঝুলছে, অন্য কিনারে দণ্ডায়মান একটা হ্যাঙ্গারে ঝুলছে সাদা অ্যাপ্রন ও একটি স্টেথোস্কোপ সহ একটি কলেজ ব্যাগ। ঘরটির আরেক শিপে একটা কফি মেকার মেশিন রাখা, যার পাশে একটা কফির জার, একটা দুধের চা আর দুটো কফির মগ রাখা। ঘরটির সব কিছু একজন ভবিষ্যৎ ডাক্তারের প্রয়োজনীয়তা অনুযায়ী সাজানো গোছানো। অচিরে মিনি দৃষ্টি ছলছল করে উঠল। সে ছলছল নয়নে তাকায় তৈরবের দিকে। তৈরব মৃদু হেসে শুধায়, পছন্দ হয়েছে? সরব মিনি নাক টেনে কেঁদে উঠল। কান্নারত মুখশ্রীতে মাথা দুলিয়ে বলল, খুব। আমার এমন একটা স্টাডি রুমের খুব শখ ছিল, যেখানে সব হাতের কাছে থাকবে। যখন পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়ব, তখন গরম গরম কফি পান করব। আপনি কি করে জানলেন? প্রতিটা মেয়েরই একটা ড্রিবি স্টাডি টেবিলের শখ থাকে। আমি জানি এটা, আর যারা তোমার মতো পড়ুয়া ডিটারমাইন্ড তাদের তো কথাই নেই। মিনি পুনঃপশ্চাৎ ঘুরে ঘুরে দেখতে লাগলো ঘরটি। বইগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখে এগুলো তার বই। আচমকে সে কপাল কুঁচকে তৈরবের দিকে তাকায়, মুখ বিকৃতি করে শুধায়, এটা বাসর ঘর। বাসর ঘর এমনই হয়, কঙ্কাল ঝুলানো বাসর ঘর আমি প্রথম দেখলাম। তৈরবের মুখের হাসি পরিবর্তন হয়, সাথে মুখের আদলও ভর করে এক দুষ্টামি মাখা আদল। সে ভুরু নাচিয়ে শুধায়, তো বাসর ঘর কেমন হয়? বাসর ঘর তো অনেক ফুল দিয়ে সাজানো থাকে। বাসর ঘরে বেডও নিশ্চয়ই থাকে। তুমি দেখো তো এই ঘরে কোনো বেড আছে নাকি? সত্যি ঘরটিতে কোনো বেড নেই, যেটা এতক্ষণে মিনির মাথায় আসেনি। সে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকায় তৈরবের দিকে। আচমকাই তৈরব এগিয়ে আসে সন্নিকটে এসে মিনিকে চট করে কোলে তুলে নিল। মিনি চিৎকার দিয়ে উঠল ভয়ে। সে তড়িৎ গতিতে তৈরবের গলা জড়িয়ে ধরল, শয়তানি হাসি দিয়ে বলল, আপনি কি ভেবেছিলেন আপনাকে ছাড় দেওয়া হবে? এমনটা ভেবে থাকলে আপনি ভুল। আজ আপনি মোটেই ছাড় পাবেন না, বরং এত বছর যাবত আমায় দেওয়া কষ্টের মূল্য সব সুদে আসলে বুঝে নেব। বলতে বলতেই তৈরব লাগোয়া আরেকটি দরজা খুলে ভেতরে ঢুকে গেল। সাথে সাথেই কাঁচি ফুলের গন্ধ এসে নাকে ঠেকল। বিশাল আকৃতির এক বেডরুম,
তৈরব মিনিকে ঠিক বিছানার মাঝ বরাবর বসিয়ে দিল। হাসি মুখে বলল, ওটা তোমার স্টাডি রুম, এটা আমাদের বেডরুম। মিনি জবাব দেয় না, লজ্জায় আড়ষ্ট গুটিয়ে বসে থাকে। হাত পা জুড়ে মৃদু কম্পন। তবে ক্ষীণ সময় যেতেই তার লজ্জা ভয়কে তুচ্ছ তাচ্ছিল্য করে তৈরব পরনে শেরনি খুলে ধপ করে মিনির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মিনি চমকালো। তৈরব বদ্ধ নেটে মিনির হাত টেনে নিজের মাথায় রেখে আশ্বস্ত করে বলল, ভয় নেই, আমি পশু নই যে বিয়ে করেই ঝাঁপিয়ে পড়বো। এতটা ক্ষুধার্ত আমি না। আমি যদি ক্ষুধার্ত হই তবে সেটা তোমার সঙ্গর। তুমি আমার স্ত্রী হয়ে আমার পাশে থাকলে আমি খুশি। বাকি স্বামীর হক, সংসার, বাচ্চা, সেটা তুমি যখন চাইবে তখনই হবে। সো বি রিল্যাক্স। মিনি মুগ্ধ হয় তৈরবের কথায়। নিঃসন্দেহে তৈরব বাহিকে এবং অভ্যন্তরীণ দুটো দিক থেকে সুপুরুষ। সে সলজ্জ নেত্র ঝুলিয়ে নেয়। তৈরবের চুলে হাত গুলিয়ে দিতেই মিনমিন করে বলল, বিবাহের পর স্বামী স্ত্রীর কাছে আসবে, এটা স্বাভাবিক। এটাকে ম্যাটেরিয়াল রেপের মতো করে উপস্থাপন করা ঠিক নয়। বিবাহের পর তারা কাছাকাছি আসবে, একে অপরকে বুঝবে, কোঅপারেট থাকবে একে অপরের প্রতি। এটাই নিয়ম, এটাই সৌন্দর্য। এটাকে পশুর সাথে তুলনা করা ঠিক নয়। তোমার আমার জন্য এটা ঠিক নয়, কারণ আমরা তো একে অপরকে পছন্দ করে বিয়ে করেছি। আমাদের জন্য স্বাভাবিক, কিন্তু এমন অনেক রয়েছে যারা পশুর সমান আচরণ করে। আমি আমাদের বাড়ির কথাই বলছি, অন্যদের কথা না। নিজেকে পশুর সাথে আর কখনো তুলনা করবেন না। নম্র কণ্ঠে বলা কথাটিতে তৈরব চট করে চোখ খুলে তাকায় লজ্জাবনত মুখটির দিকে। সতর্ক কণ্ঠে শুধায়, তুমি কি বলছো? ভেবে বলছো তো? মিনি লজ্জাবনত চেহারায় মৃদু হেসে সায় জানায়। মুহূর্তে মিনি একটা ঝাঁকুনি খেল। সাপটে বিছানায় লেপটে যাওয়ায় সে মৃদু চেঁচিয়ে উঠল। কুচকানো চোখ খুলতেই অতি সন্নিকটে থাকা মুখটির শ্বাস প্রশ্বাস ছারখার করে দিল তার অন্তরস্থল। মাদকতায় আচ্ছন্ন তৈরবের চাহনি। দুজনের নৈকট্য আরও বাড়তেই মিনি চোখ বন্ধ করে নেয়। তৈরব নাকে নাক ঘষে মোহিত ধিমি কণ্ঠে বলল, এই দিনটার জন্য আমি তৃষ্ণার্তর ছিলাম সৌদা। ফাইনালি তুমি আমার স্ত্রী। আমার ঘরে আছো, পাশে আছো, আমার বুকে আছো। এখন আর তোমায় লুকিয়ে লুকিয়ে দেখতে হবে না। তুমি পড়বে আর আমি তোমায় দেখবো। কিয়ৎকালের ব্যবধানে এক নব সূচনা ঘটে দুজনের মাঝে। দুজনেই ক্রমশ প্রলুব্ধ হয়ে পড়ে নিজেদের মাঝে। পরিশেষে ক্যান্টনমেন্টের কনভেনশন হলে প্রেস কনফারেন্সের জন্য ভিড় জমেছে বহু সাংবাদিক। স্টেজের সামনে আসন পেতে বসে আছে কত শত পরিবার অতিথি। বাংলাদেশ সেনাপ্রধান ও উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে স্টেজে তখন সেনাপ্রধান দর্পণের ইউনিফর্মে একটা ব্যাজ লাগাচ্ছে। সদ্য যুক্ত হওয়া এই ব্যাজটি দর্পণের আরও একটি সফলতা অর্জনের নিদর্শন। উপস্থিত সকল অতিথিরা করতালি দিয়ে উঠল। স্টেজে একদম সম্মুখে লাইনের চেয়ারগুলোতে বসা চৌধুরী পরিবারের সকল সদস্যদের চোখে মুখে গর্ব, আত্মগুরুর সম্মান, ভালোবাসার আনাগোনায় তাদের দৃষ্টি আজ ছলছলে। আজকের এই আয়োজন, এই সম্মাননা দর্পণের নতুন আরও একটি মিশনে সফলতার জন্য। তারই সাথে আজকের এই অনুষ্ঠানে মেজর দর্পণ এহসান থেকে লেফটেন্যান্ট কর্নেল দর্পণ এহসান হয়ে ওঠার জন্য। ম্যাচ বাড়ানো হলেই দর্পণ স্যালুট দিয়ে সরে আসে। তখনই ভিড়ের মাঝে একটা তীক্ষ্ণ বাচ্চা কণ্ঠ ভেসে আসে, মাই পাপা। সিতারা হাততালি দিয়ে জোরে চিৎকার করে উঠছে। মায়ের কোলে বসে থাকা সিতারা উত্তেজনায় বসে থাকতে পারছে না, তাই দাঁড়িয়ে গিয়ে সে চিৎকার করছে। দর্পণের পেশাগত গম্ভীর মুখটিতে মৃদু হাসি ফুটে উঠল মেয়ের উচ্ছ্বাসিত কণ্ঠে। মেয়ে কিছুই বুঝতে পারছে না, তবুও তার চোখে মুখে বিস্মিত এক আনন্দের আনাগোনা। তার পাপাকে সবাই ভালোবাসছে, এটাই সে জানে। দর্পণকে বক্তৃতার জন্য বলা হলে দর্পণ ধীর পায়ে এগিয়ে যায় মাইকের সামনে। এক পলক তাকাই সম্মুখে ছলছল গর্বিত নয়নে তার দিকে তাকিয়ে থাকা নারীটির দিকে। সে বুক ভরা শ্বাস নিয়ে গম্ভীর গলায় সকলকে গ্রিটিংস জানিয়ে আবেগমাখা এক নম্র কণ্ঠে বলতে শুরু করল, আজকের এই সম্মাননা, এই পদোন্নতি আমার জন্য সুখকর গর্বের হলেও এই অর্জনের পেছনে আমার কোনো কৃতিত্ব নেই। কৃতিত্ব যদি থেকে থাকে তবে সেটা আমার স্ত্রী আর আমার মেয়ের। তাদের একটা অশ্রু দুঃসহ অপেক্ষা স্যাক্রিফাইসের কারণে আমি এখানে রয়েছি। যেখানে গর্ভাবস্থায় সাধারণ নারীরা স্বামী পরিবার নিয়ে সুখী একটা সময় কাটায়, সেখানে আমার স্ত্রী তার স্বামীর মৃত্যুর শঙ্কা নিয়ে দিন কাটাতো।
এমনও হয়েছে আমার স্ত্রী সন্তান মৃত্যুর আশঙ্কায় হাসপাতালে ভর্তি ছিল, কিন্তু আমি তাদের পাশে ছিলাম না। আমার মেয়ে দুনিয়াতে আসে বাবাকে ছাড়া, এমনকি তার জন্মের কিছুদিনের মধ্যেই আমার ট্রান্সফার হয়ে যায়। সব সময় বাবার সাথে তার একটা দূরত্ব থেকেই যেত। বাবা তাকে সময় দিতে পারতো না, তার সাথে খেলতে পারতো না। তবুও দিন শেষে তার বাবা তার প্রাণ। সে সারাদিন শুধু হাঁটবে আর বলবে, ভাই পাপা। এতটুকু বলেই দর্পণ লম্বা শ্বাস ফেলতে লাগলো। অচিরেই চোখ দুটো তার লাল হয়ে উঠছে, আর তার দিকে তাকিয়ে থাকা আবেগী না মেয়েটির চোখ ইতিমধ্যে পানি ছেড়ে দিয়েছে। দর্পণ পুনরায় বলতে শুরু করলো, বাবা আসবে, তারপর তার জন্মদিনের কেক কাটবে। সেই অপেক্ষায় বসতে বসতে জন্মদিন পার হয়ে যেত, কিন্তু বাবা আসতো না। আর না সে কেক কাটতো। সে তখনও বলতো, বাবা আসবে, আমি জানি বাবা আসবে। সেই বিশ্বাস আঁকড়ে এই জন্মদিনের 3 দিন পরে সে বাবার সাথে কেক কাটে, হাসি মুখে, কোনো অভিযোগ ছাড়া। রান্না করে মা মেয়ে আমার জন্য অপেক্ষা করতে করতে সোফায় না খেয়ে ঘুমিয়ে পড়তো। অপেক্ষা, বাবা আসবে। সো দিস ক্রেডিট গোজ টু মাই ওয়াইফ অ্যান্ড ডটার ফর দেয়ার স্যাক্রিফাইসেস। বলে দর্পণ সরে আসে। উপস্থিত সকলে এক আবেগঘন বক্তৃতায় আবেগী হয়ে পড়ল, কেননা এটাই বাস্তবতা প্রতিটি সেনা কর্মকর্তাদের জীবনে। নমিতা সুবেদার মায়ের দৃষ্টিও ছলছলে করে উঠল। তারা দুজনেই তাকায় পাশে বসা সুবেদারের দিকে। মা স্ত্রীর এমন চাহনি দেখে সুবেদার মিলান হাসল। দর্পণ স্টেজ থেকে নেমে পরিবারের কাছে আসতেই একে একে সকলে আলিঙ্গনে মত্ত হলো। বাবাকে এভাবে সকলকে জড়িয়ে ধরতে দেখে সিতারা হুমড়িয়ে মায়ের কোল থেকে নামলো। পরনে তার একটা শিপনের ফ্রক। সে তড়িঘড়ি করে মাই পাপা বলতে বলতে ছুটতে ছুটতে আসলো। চোখে মুখে তার আতঙ্ক। মেয়েকে এমন আতঙ্কিত হতে ছুটে আসতে দেখে দর্পণ তাকে দ্রুত কোলে তুলে নেয়। চিন্তিত কণ্ঠে শুধায়, কি হয়েছে মা, এমন করছো কেন? সীতারা বাবার প্রশ্নের জবাব দেয় না। সে চোখ মুখ কুঁচকে নানু ভাই আশরাফ সকলের দিকে তাকিয়ে ক্রুদ্ধ কণ্ঠে ঝামটা মেরে বলল, মাই পাপা। দর্পণ সহ সকলে অবাক হলেও হেসে উঠল সীতারার কুঁচকানো মুখটি দেখে। দর্পণ তার মাথা নিজের মুখে চেপে বলল, বড়দের সাথে এমন করে না মা, সবাই তোমায় ব্যাড গার্ল বলবে। সীতারা শোনে না। সে জেদি কণ্ঠে বলল, মাই পাপা। ইয়েস, ইয়োর পাপা। সীতারা একফালেই হাসল বাবার কথায়। বাবার গালে শব্দ করে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ মাই পাপা। আই লাভ মাই মাদার। সীতারা বাবার গলা জড়িয়ে ধরে হেসে ওঠে খিলখিলিয়ে। সর্বশেষে সিয়াসা এসে নীরবে দাঁড়িয়ে দর্পণের পাশে। দর্পণ মিলান হাসলো নাক টানতে থাকা সিয়াসার দিকে তাকিয়ে। মেয়েকে এক হাতে কোলে নিয়ে আরেক হাতে তাকে আগলে নেই বুকের সাথে। কৃতজ্ঞতার সুরে বলল, থ্যাংক ইউ ফর কামিং টু মাই লাইফ অ্যান্ড অল দিস স্যাক্রিফাইসেস। সিয়াসা জবাব দেয় না। সে লেপটে যায় বুকে। অদূরে চৌধুরী নিবাসের সকলে চোখ ঝাপসা হয়ে আসলো ছোট পরিবারটির পূর্ণতা দেখে। আশরাফ মিনময়ী সেদিক থেকে চোখ সরিয়ে তাকায় বাবার কাঁধে মাথা রেখে ঘুমন্ত আরাফের দিকে। আশরাফ মিনময়ীর এক ফালি সুখ ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। পরিবার হলো আস্ত এক সুখ। থাকুক না জীবনে কিছু বিদঘুটে অধ্যায়, তবুও শেষটা সুন্দর, অদ্ভুত সুন্দর। শুক্রবার সকালের মতো স্নিগ্ধ উদ্বেগযুক্ত সকাল যেন সপ্তাহের আর কোনো দিন দেখা যায় না। কক্ষটির চারিদিকে আবছা আলো বিদ্যমান। বারান্দায় ঠাই এবং পর্দা ভেদ করে প্রভাতের কিরণ নিজের আধিপত্য বিস্তারের প্রয়াসে মগ্ন। বিশাল আকৃতির বিছানার একটি বড় অংশ নিয়ে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে বাচ্চা একটি মেয়ে। আর বিছানার এক কিনারায় একে অপরকে নিবিড়ভাবে জড়িয়ে স্বল্প জায়গায় শুয়ে আছে বাচ্চা মেয়েটির জনক আর জননী। যতটুকু চাপিয়ে ঘুমানো যায় তারা ঘুমাচ্ছে। সকলের আরামের নিদ্রায় বাজখাই আওয়াজে বিঘ্ন ঘটল সেলফোনটির। আওয়াজটি প্রকট হতেই বাচ্চা মেয়েটির জনক জননী চকিতে লাফিয়ে উঠে বসল। বাচ্চাটির জনক অতি দ্রুত ফোন হাতে সেটাকে সাইলেন্ট করলো। অতঃপর দুজনের সতর্ক দৃষ্টিতে তাকাই বিছানায় শায়িত বাচ্চাটির দিকে। বাচ্চা মেয়েটি বদ্ধ নেটে একটু নড়চড়ে গাল কুচকে আবারও ঘুমিয়ে পড়ছে। তা দেখে হাঁপছালো তার জনক জননী। আর এই জনক জননী রূপে দর্পণ এহসান এবং সিয়াসা চৌধুরী দুজনেই অন্য এক সত্তা বহন করে। নিজেদের এই সুন্দর মূল্যবান অংশটি কোলে পাওয়ার পর থেকেই জীবনের মানে, কাজের মানে, বেঁচে থাকার মানে বলতে তাকেই বোঝে। কিন্তু সিয়াসা আঁকি খুলে রাখার চেষ্টা করেও পারল না। ধপ করে শুয়ে পড়ল।
গত রাতে সীতারা ঘুমায়নি, সারা রাত চাতক পাখির মতো চোখ খুলে বসেছিল। তার মনের মতো কিছু না হলে কান্নাকাটি, জেদ, মুড সুইং তো আছেই, যার কারণে তাদের দুজনেরও ঘুম হয়নি। ভোর 4:30টায় সীতারা ঘুমিয়েছে, সেটাও জোরপূর্বক। তারপর তারা দুজন নামাজ পড়ে ঘুমিয়েছে। দর্পণ ফোন হাতে নিয়ে বিছানা ছেড়ে নামে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ হওয়ায় শীতের প্রকোপ অনেকটা অনুভব হয়। ফোন ভাইব্রেট হচ্ছে আবারও। সময়ের স্বল্পতায় সে হ্যাঙ্গার থেকে সিয়াসার চাদরটা নিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে আসে। দরজা আটকে বসার ঘর সংলগ্ন বারান্দায় গিয়ে দাঁড়ায়। বসার ঘরের দেওয়াল ঘড়ির দিকে তাকাতে দেখতে পায় ভোর 6:40 বাজে। ফোন অন করতেই আশ্রমের নামটি ভেসে উঠল। এটা সেই আশ্রম যেখানে সে বড় হয়েছে। অলস নেতিয়ে পড়া বদন চঞ্চলতা অনুভব করে। এত সকালে কেন ফোন দিয়েছে? তবে কি কোনো খবর আছে তার জন্য, যে খবরের জন্য আজ এতগুলো বছর সে অপেক্ষা করছে? সে দ্রুত কল ব্যাক করে এবং সাথে সাথে রিসিভ হয়। দর্পণ উদ্বেগ নিয়ে বলল, আসসালামু আলাইকুম মনির চাচা, কেমন আছেন? কিছু হয়েছে কি? এত সকালে ফোন দিয়েছেন যে? প্রশ্নটি এমন হলো দর্পণ ভিন্ন জবাবের আশায়। এখন চাচা যদি বলে, না দর্পণ বাবা, কোনো কিছু হয়নি, তোমার খোঁজে কেউ এসেছিল তাই ফোন দিয়েছি, তবে কেমন হবে? অদ্ভুত সুন্দর মিরাক্কেলের আকাঙ্ক্ষায় দর্পণের ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে উঠল। তবে সবসময় আমাদের আকাঙ্ক্ষা ঊর্ধ্বে থাকে সৃষ্টিকর্তার পরিকল্পনা। সহস্র অধিক বারের মতো দর্পণকে আশ্বস্ত করে মনির চাচা জবাব দিল, দর্পণ বাবা, আশ্রমের 4 জন বাচ্চার ডেঙ্গু জ্বর ধরা পড়েছে। সে মারাত্মক অবনতি হয়ে গিয়েছে শরীরের। গতকাল রাতে হাসপাতালে ভর্তি করিয়েছি। ডাক্তার বলল ডেঙ্গু জ্বর হয়েছে। তার মধ্যে 2 জনের রক্তের প্লাটিলেট 18,000-এর নেমে গিয়ে চিকিৎসার খরচ অনেক ব্যয়বহুল। তুমি যদি... আমি পাঠিয়ে দিচ্ছি চাচা, ওদের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সব করুন, টাকা চিন্তা করবেন না। আচ্ছা বাবা, তোমারে কি খুব বেশি ঝামেলা ফেলাইলাম? আসলে তোমার মতো এমন করে ওদের পাশে তো কেউ থাকে না যে বিপদে পড়লে ফোন দেয়া যাবে, তাই আর কি। মনির চাচার ইতস্তত কণ্ঠে দর্পণ তাকে বিনম্র কণ্ঠে বলল, আমি সব সময় সব কিছুতে ওদের পাশে আছি চাচা, আপনি কখনো ইতস্ততা বোধ করবেন না কোনো কিছু বলতে। আজ বিপদে যেমন আমায় ফোন দিয়েছেন, আগামীতেও এমন ফোন দেবেন। আমি কখনো ঝামেলা মনে করি না চাচা, তাদের মতো এই একই জীবনযাপন আমিও তো করে এসেছি। দোয়া করি বাবা, আল্লাহ তোমাকে আরও দিক, এই বাচ্চাগুলোর পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক। আজ রাখছি, হ্যাঁ, আমায় হাসপাতালে যেতে হবে। বাচ্চাগুলো একটু পানিও মুখে তুলতে পারে না, তাদের জন্য ফলমূল কিনবো। আচ্ছা চাচা, আমি সুযোগ করে একবার আসার চেষ্টা করব। ফোনালাপ শেষ করে দর্পণ প্যান্টের পকেটে হাত গুজে উদাসীন চিত্তে দাঁড়িয়ে রইল। দৃষ্টি ছুটে চলেছে অম্বরে। উদাসীন মনটিতে চলে কত শত প্রশ্ন। আচ্ছা, একটা জীবন প্রাণ কি কারোর কাছে এতটা মূল্যহীন হতে পারে? সে কেন এত মূল্যহীন? তাকে কেউ রাস্তায় ফেলে দিতে কিভাবে পারলো? আর আজ পর্যন্ত কেউ কখনো একটা খোঁজ নিতেও আসেনি। সে তো সীতারাকে নিয়ে কখনো দুঃস্বপ্ন এমন ভাবতে পারে না। তার রূহ কাঁপে। এত শত অভিযোগের পরও সে সারা জীবন অপেক্ষা করে আসছে যেন কেউ তার খোঁজ নিতে আসে। তাহলে হয়তো সে খুঁজে পাবে তার পরিবারকে। সে তাদের বিরক্ত করবে না, কোনো অভিযোগ করবে না, শুধু একটু চোখে দেখা দেখবে কারা তার পরিবার, সে কাদের অংশ। পায়ের উপর পা রেখে প্রবল অধিকার বোধ আর ভালোবাসা নিয়ে বক্ষ দেশে কেউ লেপটে যেতেই দর্পণ ধ্যানচ্যুত হয়। দৃষ্টি নামিয়ে চোখ রাখে মাখন রঙা ওই ক্লান্ত মুখটিতে। দুহাতে আঁকড়ে ধরে মেথিন উদর। গতরের উন্মুক্ততা অনুভব হতেই সে নিজের গায়ের চাদর আড়ালে জড়িয়ে নেয় মেয়েটিকে। সিয়াসা মৃদু হেসে দর্পণের বুকে থুতনি ঠেকিয়ে তাকায় উদাসীন মুখটির দিকে। মৃদু হেসে শুধায়, আজও কেউ খোঁজ নিতে আসেনি? দর্পণ দৃষ্টি চুরি করে এলোমেলো দৃষ্টি ফেলে। সিয়াসার গা তুলিয়ে হাসে সেই দৃষ্টি চুরি দেখে। লোকটা লজ্জা পাচ্ছে ধরে ফেলে। দর্পণ প্রতি 1 সপ্তাহ পরপর আশ্রমে ফোন দেয়, যেন জানতে পারে তার খোঁজে কেউ এসেছিল কিনা। আর এটা তাকে কখনো বলেনি। তবু সে বোঝে কেন এত উদ্গ্রীবতা কাজ করে দর্পণের মাঝে। সে মাথা জাগিয়ে শব্দ করে চুমু দেয় লোকটির ওষ্ঠাদয়ে। আদুরে গলায় জিজ্ঞেস করে, লজ্জা পাচ্ছেন? দর্পণ তেরসা চোখে তাকায়, মিহি স্বরে বলে, মন খারাপ?
দর্পণ একই সুরে বলল, পরপরই সুধাই। তোমায় কখনো ইচ্ছে করে না আমার পরিচয় জানতে? সিয়াসা হাসি মুখে নাবোধক মাথা নাড়ল। দর্পণ কপাল কুঁচকে সুধাই। কেন কেন জানতে ইচ্ছে হয় না? আমি তো জানি আপনার পরিচয়, তবে কেন জানতে ইচ্ছে হবে? সিয়াসা দৃঢ় কণ্ঠে বলল। দর্পণ ভোতা মুখে জিজ্ঞেস করে, তাই? হুম। পুরশালী গলদেশ দুহাতে জড়িয়ে ধরে সিয়াসা হাসি মুখে বলল। দর্পণ ফোঁস করে নিঃশ্বাস ফেলে মেয়েটির কথায় আরও নিবিড়ভাবে আগলে নেয়। ঘাড়ে থুতনি ঠেকিয়ে ক্লান্ত অবসন্ন কণ্ঠে শুধায়। তো বলুন তো ম্যাডাম, আমার পরিচয় কি? ঘাড়ে হাত বুলিয়ে দিতে দিতে সিয়াসা দৃঢ় কণ্ঠে বলল, লেফটেন্যান্ট কর্নেল দর্পণ এহসান, সিয়াসা চৌধুরীর হাজবেন্ড এবং ইয়াসনা এহসানের পাপা। এটাই আপনার একমাত্র এবং আসল পরিচয়। এর বাইরে আপনার কোনো পরিচয় আমি জানতে ইচ্ছুক নই, আমার প্রয়োজন নেই। বদ্ধ নেত্রে দর্পণ মুচকি হাসে। পৃথিবীর সবচেয়ে বিশেষ এবং মূল্যবান অনুভূতি হলো যখন কেউ তার জীবনসঙ্গীর কাছে সব কিছুর ঊর্ধ্বে হয়। আর সে এই মেয়েটির কাছে সব কিছুর ঊর্ধ্বে। মাঝে মধ্যে মনে হয় তার অনাথ হয়ে বড় হওয়া তার জন্য অভিশাপ নয়, আশীর্বাদ। নয়তো কারোর প্রতি এত ভালোবাসা কি পেত? দিন শেষে তার সকল ক্লেশ ফিকে পড়ে যায় এই মেয়েটির ভালোবাসার সামনে। বারবার মেয়েটির ভালোবাসার কাছে হেরে যায় সে। গলদেশে পণ অনুপলের ব্যবধানে লেপ্টে যাওয়া প্রেমময় গভীর স্পর্শে সিয়াসা সংকুচিত হয়ে যায় বক্ষ মাঝে। বলিষ্ঠ দুহাতের বেড়ি বাঁধে প্রভাতের মিঠা কিরণ, জনমানবহীন পরিবেশে পাখির কিচিমিচির আওয়াজ, মোহনীয় পরিবেশে মোহগ্রস্ত দর্পণ গভীর দৃষ্টিতে তাকায় নিজের দুহাতে ভর ছেড়ে দেওয়া মেয়েটিকে। ঠাটিয়ে আবদ্ধ করে রাখা নেত্র পিটপিট করে নড়েচড়ে ওঠে, ফোলা ফোলা গাল লাজে আরক্ত। সে কি মোহনীয় রূপ! দর্পণ বারংবার মুগ্ধ হয় এই রূপে। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এই মেয়েটিকে সারা জীবনের জন্য তার করে দেওয়ার জন্য। এক হাতে আগলে ধরা মেয়েটিকে আরও প্রবল উদ্যমে কাছে টানে। হাত বাড়িয়ে বারান্দার টবে আধো পরিস্ফুটিত একটি ছোট্ট গোলাপের কলি গুজে দেয় এলোমেলো চুলে, লুকায়িত কানের আড়ালে, ঠিক যেন রেল ভেলভেট। বহু বছর এই রূপের স্বাদ গ্রহণ করলেও কখনো তৃপ্তি আসে না, আরেকটু নামক অতৃপ্ততা থেকে যায়। সেই অতৃপ্ততার টান যে বারংবার ছুটে আসে মেয়েটির কাছে। মোহগ্রস্ত দর্পণ ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে মেয়েটিকে অবলোকন করে। সেভাবে মেয়েটির শাড়ির আঁচল দুহাতে তুলে নেয়, যে আঁচলে ঢেকে যায় দুটো মস্তক। আড়াল হতেই অবিলম্বে অগ্রাসী ওষ্ঠদ্বয় ছুঁয়ে গেল সুবিস্তৃত পাতলা ওষ্ঠদ্বয়। ছুঁয়ে ক্লান্ত হলো না, তৃপ্তি খোঁজার প্রয়াসে গভীর থেকে গভীর হয় সেই স্পর্শ। অশ্লেষ চুম্বনে মাতোয়ারা দুজন ভুলে যেতে চায় নিজেদের, ভুলে যেতে চায় জাগতিক সব কিছু, ডুবে থাকতে চায় এই মোহগ্রস্ত দুজনের মাঝে। তোমরা কি করছো? চোখ ডলতে ডলতে সত্যই বারান্দার দরজায় এসে দাঁড়ালো সিতারা। অসময়ে অনাকাঙ্ক্ষিত কণ্ঠে সিয়াসা দর্পণ তরক সোজা হয়ে দাঁড়ায়। দর্পণ অসহায় বোধ করল প্রচুর। চেহারায় অসন্তোষ, অতৃপ্তি, ছোটাছুটি। আঁচলের আড়ালে থাকা সিয়াসা ফিক করে হেসে উঠল দর্পণে ছোট হয়ে যাওয়া মুখ দেখে। দর্পণ রেখে তার কপালে এক টোকা মারল। অতঃপর তারা দুজনেই লম্বা শ্বাস নিল। আচমকা মুখের উপর থেকে আঁচল সরিয়ে দুজনে একগাল হেসে অতিরঞ্জিত কণ্ঠে বলল। চোখমুখ কুঁচকে দাঁড়িয়ে থাকা সিতারা বাবা মেয়ের কথায় আনন্দিত হয়ে গেল। সে খিলখিলিয়ে উঠে প্যান খোলা হাসি হাসলো। বাবা মা খেলছে বুঝে হাত তালি দিয়ে জিজ্ঞেস করলো, তোমরা লুকোচুরি খেলছিলে? হ্যাঁ মা, লুকোচুরি খেলছিলাম, কিন্তু তুমি তো আমাদের ধরে ফেলেছো। আমি জিতে গিয়েছি? সিতারা উচ্ছ্বাসিত কণ্ঠে জিজ্ঞাসা করে। দর্পণ মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, তুমি জিতে গিয়েছো। ও ইয়ে! আচ্ছা আচ্ছা, এখন তোমরা আমায় খুঁজবে? বলে সে এক ছুটলাকে ঘরের ভেতর। দর্পণ ঠোঁট উল্টালো সিয়াসার দিকে তাকিয়ে ক্লান্ত স্বরে শুধায়, ও এখন জেগে গেল কিভাবে? ঘুমিয়েছে মাত্র কয়েক ঘন্টা হলো। আপনার মেয়ে আপনার মতো শক্তিশালী আর দুরন্ত। এখন সামলান তাকে, আমি গেলাম, আমার ঘুম পেয়েছে। বলে সিয়াসা হাঁটা ধরল। দর্পণ তার সাথে পা মিলিয়ে শুধায়, তাহলে এসেছিলে কেন? সিয়াসা হাঁটতে হাঁটতে পিছু ফিরে তাকায়, হেসে বলল, এসেছিলাম আমার জনাবের মন খারাপ দূর করতে। মন খারাপ দূর করেছি, এখন আমি নিশ্চিন্তে ঘুমাবো। ওই ছোট প্যাকেজ আপনার দায়িত্ব। ছি সিয়া,
নিজের মেয়েকে এসব বলে কেউ? দর্পণ তিরস্কার করে বলল। সিয়াসা কপাল কুঁচকে ঘরে ঢুকে যায়। ওদিকে সিতারা চিৎকার করে বলছে, পাপা পিকাপু। দর্পণ দৃষ্টি ঘুরিয়ে মেয়েকে খোঁজার চেষ্টা করলো। সোফার পেছনে উকিতিতে একটি নগ্ন পা দৃশ্যমান হয়। দর্পণ একগাল হেসে বলল। বাবার কাছে ধরা পড়ে যেতেই সিতারা খিলখিলিয়ে হেসে বেরিয়ে আসলো। দর্পণ তাকে কোলে তুলে নিতেই সিতারা বায়না ধরে, আমি আরো করবো, চলো পাপা। তোমার পায়ে মোজা নেই মা, মোজা পরবে তারপর খেলবে। আচ্ছা। সিতারা বাধ্যগত মেয়ের মতো বলল। দর্পণ সোজা পরিয়ে দিতেই সিতারা আবার ছুটে বেরিয়ে যায় লুকাতে। দর্পণ ক্লান্ত দেহ টেনে বেরোয় মেয়েকে খুঁজতে। কয়েকবার খেললো এমনই ছোটাছুটি করে, কিন্তু প্রত্যেকবারই বাবা তাকে খুঁজে বের করে ফেলে। তাই সে এবার ছুটতে ছুটতে গিয়ে বিছানায় উঠল। মা কাঁধ ফিরে শুয়ে আছে। সে হড়বড়িয়ে লেপের ভিতর ঢুকে মায়ের বুকে সাথে টিকটিকির মতো লেগে যায় আর ফিস ফিস করে বলে, মাম্মা চুপ চুপ, পাপাকে বলবে না আমি এখানে। সিয়াসা ঘুমজানো চোখ খুলে মেয়েকে এক পল দেখে মৃদু হেসে তাকে বুকের সাথে আরও নিবিড়ভাবে জড়িয়ে নিয়ে লেপ দিয়ে ঢেকে দিল। মায়ের বুকের সাথে লেগে ঘুমাতেই সিতারা দুধের তেষ্টা পেল। সেভাবেই ঘুম পাড়িয়ে মা তাকে দুধ দেয়। সেই অভ্যাস অনুযায়ী সে মায়ের জামার চেন খুলতে লাগলো। সহসা ভেসে আসলো নিষেধাজ্ঞা। সিতারা লেপের আড়াল থেকে মুখ বের করে ছলছলে নয়নে তাকায় মায়ের দিকে। ঠোঁট উল্টাতে উল্টাতে বলল, মাম্মা কত। সিয়াসা হতাশার নিঃশ্বাস ফেল। এভাবে আবদার করে ফেলার উপায় নেই, তাই সে নিজ উদ্যোগে মেয়েকে খাওয়ার সুযোগ করে দেয়। পছন্দের খাবারটি পেতেই সিতারা আনন্দিত হয়ে গেল। সে নীরবে দুধ পান করতে লাগলো। এদিকে দর্পণ হন্য হয়ে খুঁজছে সিতারাকে। খুঁজতে খুঁজতে তার মাঝে চিন্তার এসে হানা দিল, লুকাতে গিয়ে আবার কোনো বিপদ হলো না তো। সে লম্বা লম্বা পা ফেলে সিয়াসার কাছে আসে, তার বাহুতে হাত রেখে শুধায়, সিয়া, সিতারাকে দেখেছো? ওকে ঘরে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় লুকোলো? আমি জানি না, এখানে আসেনি। হাসিনি? দর্পণ উদ্বিগ্ন মিলান কণ্ঠে বলল। সে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে খুঁজতে লাগলো, কখনো খাটের নিচে, কখনো বারান্দায়, তো কখনো বাথরুমে। না পেয়ে সে পুনরায় ঘর থেকে বেরোতে নেয়। তখনই কানে আসে চুকচুক করে তৃপ্তি সহকারে দুধ খাওয়ার আওয়াজ। সে পা ঘুরিয়ে শানিত দৃষ্টিতে তাকায় সিয়াসার দিকে। ধীর পায়ে এগিয়ে গিয়ে সিয়াসের উপর থেকে লেপ সরিয়ে দিতে সিতারা বাবার দিকে পিট পিট করে তাকায়। কেঁদে কেঁদে হাসছে সে। দর্পণ মেয়েকে রাগ দেখিয়ে বলল, দুষ্টু মা মেয়ে, তোমরা আমায় বোকা বানিয়েছো। সিতারা খিলখিলিয়ে হেসে ওঠে বাবার রাগ দেখে। দুধ ছেড়ে বলল, পাপা লুজার, পাপা খুঁজে পায়নি আমাকে। বদ্ধ নেত্রে সিয়াসাও হেসে ওঠে। দর্পণও হাসি মুখে তাদের সাথে লেপের ভিতর ঢুকে যায়। মামিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। কিছুক্ষণের মাঝে তিনজন ঘুমিয়ে পড়ল। সিতারাও ঘুম সম্পূর্ণ না হয় আবার ঘুমিয়ে পড়েছে। এমনই দিন কাটে তাদের, যেখানে নেই কোনো বিশেষ গল্প, আছে শুধু একটা পরিবার আর পরিবারের ভালোবাসা। তুমি এখন অনেক বড় হয়ে গিয়েছো, এখন তোমায় আলাদা রুম দেবো, তুমি সেখানে ঘুমাবে। এত বড় ছেলে এখনো মাকে জড়িয়ে ধরে ঘুমাতে নেই, লজ্জা। আরাফের মুখে খাবার তুলে দিতে দিতে ব্যঙ্গ করে বলল আশরাফ। 3 বছরের আরাফ ছোট ছোট চোখ করে তাকায় বাবার দিকে। খাবার চিবুতে চিবুতেই শান্ত স্বরে বলল, আমি যদি বড় হই তাহলে তো তুমি বুড়ো, তবে তুমি কেন এখনো মাম্মাকে জড়িয়ে জড়িয়ে ঘুমাও? তুমিও কালকে থেকে আলাদা ঘুমাবে। আশরাফ থতমত খেয়ে তাকায় ছেলের দিকে। স্তম্ভিত কণ্ঠে শুধায়, আমি বুড়ো, আমি আলাদা করে ঘুমাবো? এটা তুমি বলতে পারলে? তুমি তো বুড়োই, মাম্মা সবসময় বলে। আরফাতের গাড়িটি নিয়ে খেলতে খেলতে বলল। আশরাফ ঠোঁটে ঠোঁট চাপল। অদূরে সোফার অপর প্রান্তে তখন সাইফ মিটিমিটি হাসছে। শালার সাথে চোকাচুকি হতেই সাইফ হো হো করে হেসে উঠল। আশরাফ রাগী দুঃখে ফোঁস করতে করতে ধূপধাপ পা ফেলে রান্নাঘরের দিকে ছোটে। আজই ইঁদুর ছানার খবর আছে। তোমার বাবার নাম কি বাচ্চা? সোলজারটির প্রশ্নে সিতারাকে ভাবুক দেখা গেল। সে মাথা চুলকাতে লাগলো। পাপা সবসময় তাকে শেখায় পাপার নাম, কিন্তু তার মনে থাকে না। অনেক কঠিন লাগে তার বাবার নাম। বাবার নাম তো মাই পাপা, এটাই সুন্দর। তৎক্ষণাৎ তার ভাবুক মুখটি উবে গেল। একগাল হেসে বলল, মাই পাপা আন্টি।
সেটা তো বুঝেছি, তোমার পাপা, কিন্তু তোমার পাপার নাম কি? সেটাই তো বলছি, মার পাপা। তুমি কানে শুনতে পাও না? তোমার কানে ব্যথা? আমি পাপাকে বলবো তোমার মামার কাছে নিয়ে যেতে। আমার মামা ডাক্তার, জানো? বলতাম ডাক্তার। সীতারা হাসি মুখে উৎসুক কণ্ঠে বলল। সোলজারটি ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। সীতারা পুনরায় বলল, আমার পাপার কাছে যেতে দাও আন্টিল। তুমি যদি না বলো তোমার পাপা কে, তবে আমি কিভাবে বুঝবো তোমার পাপা কে? বলো তো। ওখানে মিটিং চলছে, বাচ্চাদের ঢোকা নিষেধ। সোলজারটি বিনীত ভঙ্গিতে বলল। সে এখানে নতুন, তাই চিনতে পারছে না বাচ্চাটিকে। সীতার রাগ হলো। এখানে কেউ তাকে কখনো আটকায় না বাবার কাছে যাওয়ার জন্য। সে ডেকে বলল, আন্টি তুমি পারো না। আমার পাপাকে বলবো তোমার বকা দিতে। চলো আমি যেতে চাও আমার পাপার কাছে। তোমার পাপার নাম বলো, তাহলে যেতে দেব। বোকা আন্টি, কতবার বলেছি আমার পাপার আমার নাম মাই পাপা, মাই পাপা, মাই পাপা। শেষের কথাগুলো সীতারা মাটিতে পা চাপড়ে জেদি গলেই বলল। মিটিং রুমের মধ্যমণি দর্পণ অত্যন্ত নিমগ্ন চিত্রে সোলজারদের সাম্প্রতি অভিযানের সব কিছু বুঝিয়ে দিয়েছিল। কিন্তু হঠাৎ সে থেমে যায়। মনে হলো কর্ণকুহর সহ অন্তঃস্থল দাপিয়ে বেড়াচ্ছে মাই পাপা ডাকটি। এমন প্রায়শই হয়। সারাদিন শুনতে শুনতে অবচেতন মাই পাপা তার অন্তরস্থলে ছন্দের মতো বাজতে থাকে। সে পুনরায় নিমগ্ন হতে গেলেও পারল না। তৎক্ষণাৎ আবারও শুনল মাই পাপা। এই একটা ডাক জুড়েই তো তার জীবন। এটা কি মনের ভুল? সে সকলকে দুঃখিত বলে তড়িৎ গতিতে মিটিং রুম থেকে বেরিয়ে আসে। দৃষ্টি নিবদ্ধ হয় একজন সোলজারের দুই পায়ের ফাঁক থেকে দৃশ্যমান নিজের মেয়ের রাগান্বিত চেহারাটি। সে স্পষ্ট কণ্ঠে ডেকে উঠল, সীতারা। বাবাকে দেখতে পেয়ে সাথে সাথেই মাই বাবা বলে জোরে চিৎকার করে উঠল সীতারা। সোলজারটি দু পায়ের ফাঁক থেকেই ছুটতে ছুটতে এসে বাবার কোলে আশ্রে পড়ল। দর্পণের গলা জড়িয়ে ধরে বলল, মাই পাপা। তুমি কাকে বেশি ভালোবাসো, মাকে নাকি পাপাকে? এর প্রশ্নে সীতারা বিলম্বহীন চেঁচিয়ে পড়ল, মাই পাপাকে। পাপাকে কেন এত ভালোবাসো? জানি না তো। সীতারা মাথা চুলকে ভাবুক কণ্ঠে পড়ল। সিয়াসা পুনরায় তাকে জিজ্ঞেস করল, তুমি তো মাকে ভালোবাসো না, তাহলে আমি চলে যাই অনেক দূরে? সীতারা তড়িৎ গতিতে চেঁচিয়ে বলল, না না, যাবে না, কোথাও যাবে না। সিয়াসা গম্ভীর মুখে বলল, কেন যাব না? তুমি তো আমায় ভালোবাসো না, তবে কেন থাকবো? না না, কোথাও যাবে না। তুমি চলে গেলে আমার পাপাকে রান্না করে দেবে কে? আমার পাপা দুঃখ পাবে না খিদে পেলে? পাপার জামা ধুয়ে দেবে কে? আর আমি দুধু পাবো কোথায়? না না বাবা, তুমি কোথাও যাবে না। পরিপ্রেক্ষিতে সিয়াসা রাগে ফেটে পড়ল। সে ভেবেছিল মেয়ে বলবে তাকে ভালোবাসে, কিন্তু না, এখানেও মেয়ে বাপেরা নিজের ভালো থাকা খুঁজে চলেছে। পাশে থাকা দর্পণ ঠোঁট কামড়ে মিটিমিটি হাসছে। সিয়াসা ঠোঁটে ঠোঁট চেপে রাগান্বিত দৃষ্টিতে তাকাই তার দিকে। চোখে চোখ পড়তেই দর্পণ হো হো করে হেসে উঠল। অক্টোবরের শেষের দিক, অথচ বাহিরে গুড়ি গুড়ি বাড়িধারের আধিপত্য। বৃষ্টির রাতে মোহনীয় এই পরিবেশে সীতারা পুরো ঘর জুড়ে গাড়ি চালাচ্ছে, আর সিয়াসা গুনগুন করতে করতে ঘর গুছিয়ে নিচ্ছে, যা সারাদিনে সীতারা এলোমেলো করেছে। সোফায় বসা দর্পণ সরু দৃষ্টিতে আজ মামেকে পর্যবেক্ষণ করছে। মামের মেজাজ ফুরফুরে দেখে দর্পণ ধীর পায়ে উঠে দাঁড়ায়। সেন্টার টেবিল থেকে তেলের কোটাটা নিয়ে সিয়াসার কাছে এগিয়ে যেতেই নিজ কর্মে মগ্ন সিয়াসার কর্মরত হলো। সে কপাল কুঁচকে সন্ধিয়ান দৃষ্টিতে তাকায় দর্পণের দিকে। শান্ত দৃষ্টিতে মুহূর্তেই জ্বলে উঠল দর্পণের হাতে তেল দেখে। সে তড়িৎ গতিতে পিছিয়ে গিয়ে রাগান্বিত স্বরে বলল, গত সপ্তাহে আমি 2 বার তেল দিয়েছি, এই সপ্তাহে না দিলে কিচ্ছু হবে না, আবার আগামী সপ্তাহে দিলেই হবে। দর্পণ এগোতে এগোতে গম্ভীর গলায় বলল, গত সপ্তাহে দিয়েছো বলে এই সপ্তাহে দেয়া যাবে না, এটা কেমন কথা? চুপচাপ এদিকে এসো জিয়া, একটুও কথা বাড়াবে না। তোমার দেখা দেখি সীতারাও এখন তেল দিতে গেলে নাক কুচকায়। আমার মেয়ে না, আমার মেয়ে আমার মতোই তো হবে। আর কথা আপনি বাড়াচ্ছেন, ওটা রাখুন, আমি তেল দিব না। বলতে বলতে সিয়াসা পিছু হাঁটে। বাবা মায়ের বাঘ বিতণ্ডায় সীতারা গাড়ি থামিয়ে উৎসুক দৃষ্টিতে তাকায় বাবা মায়ের দিকে। সিয়াসা দ্রুত পায়ে রুম থেকে বেরোতে নিলে বলিষ্ঠ হাতের বেড়ি বাঁধে আটকে যায়। দর্পণ এক প্রকার ছুঁড়ে মারে সিয়াসাকে বিছানায়। সীতারা চোখ বড় বড় করে তাকায় বাবার দিকে।
প্রবল উৎকণ্ঠা নিয়ে হাততালি দিয়ে উচ্চস্বরে বলল, মায়ের পাপা শক্তিশালী। দর্পণ হেসে মেয়েকে বলল, মা তোমার মাম্মাকে চেপে ধরো, মাম্মা তেল দিতে যায় না, ফাস্ট ফাস্ট। সিতারা যেন বাবার বিশ্বস্ত সৈনিক। সে গাড়ি থেকে নেমে ছুটতে ছুটতে এসে বিছানায় উঠল। দৌড়ে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে গালে গাল ঠেকিয়ে ঝুলে বসল। দাঁত খিটিমিটি করে বাবার উদ্দেশ্যে বলল, পাপা তোলেছি শক্ত করে, তোলেছি, তুমি তেল দাও, পেঁচি পেঁচি কল দাও, মামা টুকটুক করতে পারবে না। দর্পণ ঠোঁট চেপে হাসি আটকায়। মেয়ে খিটিমিটি দিয়ে বোঝাচ্ছে সে খুব জোরে মাকে ধরেছে। আদৌ সে মাকে চেপে ধরেনি, বরং নিজে মায়ের কোলে জোরে বসেছে। সিয়াসা মুখ খুলে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায় দর্পণের দিকে। দর্পণ মৃদু হেসে মেয়েটির নাক চেপে দিয়ে বলল, দেখেছো, এখন আর আমি একা নই, আমার বিশ্বস্ত সৈনিক রয়েছে আমার সাথে। দর্পণ সমিনী সিয়াসার পুরো চুলগুলোতে তেল দিয়ে বেনুনি করে দিল। বেনুনি করা শেষ হতেই বাবা মেয়ে লম্বা নিঃশ্বাস ফেল, আর সিয়াসা মুখ কালো করে বসে আছে। দর্পণ মেয়েকে বলল, মা শেষ, চুল বাঁধা শেষ। বলে সিতারা মাকে ছেড়ে দেয়। দর্পণ তখন দুহাত বাড়িয়ে মেয়েকে কাছে ডাকলো, হ্যাঁ মা শেষ, এখন এসো পাপার কাছে এসো, পাপা তোমার চুলগুলোকেও মাম্মার মতো সুন্দর করে বেঁধে দিই। সিতারা চঞ্চলতা এবার উবে গেল। সে চোখ বড় বড় করে বাবার দিকে তাকালো। হড়বড়ি বলল, সীতালার চুল অনেক সুন্দর পাপা, আর পাতা লাগবে না। হ্যাঁ, আমার মায়ের চুল তো অনেক সুন্দর, কিন্তু তেল দিয়ে দিলে আরো সুন্দর লাগবে মা, এসো তাড়াতাড়ি এসো। দর্পণ আদুরে গলায় বলল। তবে এতে কোনো আশানুরূপ ফলাফল দেখা মিলল না, বরং সিতারা তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে এক দৌড় লাগায়। ছুটতে ছুটতে চেঁচিয়ে বলল, আর চুল লাগবে না বাবা, তেল পচা, তা ভালো না তেলে দিতে। দর্পণ আর সিয়াসা ফ্যাল করে তাকিয়ে রইল একে অপরের দিকে। হঠাৎ করে সিয়াসা তড়িৎ গতিতে বিছানা থেকে নামলো। সেও মেয়ের পেছনে ছুটতে ছুটতে বলল, ওরে দুষ্টু মেয়ে, দাঁড়া, তোকে তো পেয়েনি। মায়ের বেলায় বাবার বিশ্বস্ত সৈনিক, আর নিজের বেলায় ভণ্ডামি। দর্পণ গা দুলি হেসে উঠল মামির কাণ্ডে। সেও তেলের বোতল নিয়ে অলস পায়ে ঘর থেকে বের হয়। সিতারা এক দৌড়ে নিজের খেলার ঘরে এসে থামে। সিয়াসা পুরো ঘর খুঁজতে খুঁজতে গিয়ে থামে সিতারার খেলার ঘরের বড় টেডি বিয়ারটির সামনে। টেডি বিয়ারের পেছন থেকে ছোট্ট একটা পা দেখা যাচ্ছে। সে খোঁজার ভান করে বলল, কোথায় সিতারা বাবু, কোথায় গেল? এটা কি? এখানে ছোট্ট একটা পা আসলো কোথা থেকে? বলতে বলতে সিয়াসা সিতারার পা টেনে বের করলো টেডি বিয়ারের আড়াল থেকে। এই তো পেয়েছি, সিতারা বুড়িকে পেয়েছি। মায়ের কাছে ধরা পড়ে যেতেই সিতারা কিলখিলে হেসে উঠল। মায়ের গলা জড়িয়ে ধরে আহ্লাদী কণ্ঠে বলল, মামা চুপ চুপ, বাবা থেকে আমি এখানে তোমার বুকে লুকাই, হ্যাঁ বলবে না কিন্তু। দর্পণও তখন ঘরে ঢুকলো সতর্ক কণ্ঠে শুধায়, কে কোথায় লুকাচ্ছে দেখি তো। বাবাকে দেখতেই সিতারা দ্রুত মুখ লুকায় মায়ের বুকে। দুই চোখে হাত চেপে ধরে বলল, কেউ লুকায়নি, চিতালা এখানে নেই বাবা, চিতালা অন্য ঘরে আছে, যাও যাও কোটো। ও তাই, সিতারা এই ঘরে নেই, তবে কথা বলছে কি? দর্পণ সিয়াসের পাশে ফ্লোরিং করা বিছানায় বসতে বসতে শুধায়, এটা সিতারার খেলার ঘর হওয়ায় এই রুমে বিছানা ফ্লোরিং করা, যেন সিতারা পড়ে না যায়। এই পুরো ঘরটা সিতারার খেলনা এবং পুতুলে পরিপূর্ণ। চিতালা নেই বাবা। সিতারা নেই এখানে? না। সিতারা চোখ চেপে ধরে চঞ্চল কণ্ঠে বলল, তবে এটা কে রে? এটা দুষ্টু সিতারা নাকি সিতারার ভূত? দর্পণ মৃদু হেসে সিতারার পেটে সুরসুরি দিতে দিতে বলল। সিতারা চোখ থেকে হাত সরিয়ে খিলখিলিয়ে হেসে উঠল, মাথা নেড়ে বলল, ভূত, এটা সিতারার ভূত। আচ্ছা, এই ভূতটাকে এখন আমি তেল দিয়ে দেই, ঠিক আছে? মেয়েকে দুই পায়ের মাঝে বসিয়ে দিই। দর্পণ বলল, বাবা থেকে ছাড়া পাওয়ার সুযোগ না থাকে সিতারাকেও বাধ্য হয়ে তেল দিতে হলো। দর্পণ তেল দিয়ে তার চুলও বিনুনি করে দিল। সিয়া, আমার এখন তেমন কাজের চাপ নেই, আমি এখন ফ্রি। একাধিক বারের মতো দর্পণের উৎসুক কণ্ঠে বলা একই কথাটিতে কর্মব্যস্ততায় আচ্ছন্ন সিয়াসা শীতল দৃষ্টিতে তাকায় দর্পণের দিকে। শীতল কণ্ঠে শুধায়, ফ্রি? তবে কি আজ ভারী কিছু রান্না করবো, খাবেন? সিয়াসার পেছনে পুরো ঘর চরকির মতো ঘুরতে থাকা দর্পণের উৎসুকতা মলিন হয়ে গেল। সে মাথা নেড়ে বলল,
না, আমি ফ্রি এর কথা বলছি না। সোফায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলো তুলতে তুলতে সিয়াসা ব্যস্ত কণ্ঠে শুধায়। তবে কোন ফ্রির কথা বলছেন? আমি বলছিলাম যে আমার এখন খুব বেশি কাজের চাপ নেই, আমি এখন তোমাদের বেশি সময় দিতে পারবো। দর্পণ হাসি মুখে বলল, চোখে মুখে তার গাম্ভীর্যতা নেই, তবে এক অন্যরকম বাচ্চা সুলভ আবদারের ভাবভঙ্গিমা বিদ্যমান মুখশ্রীতে। সিয়াসা কাপড় চোপড়গুলো নিয়ে লন্ড্রি বাস্কেটে রাখে। দর্পণ প্রতিক্রিয়ার আশায় তার পিছু পিছু গিয়ে দাঁড়ায়। দাঁড়াতেই সিয়াসা তাকে পাশ কাটিয়ে রান্নাঘরের দিকে যায়। অনেক ব্যস্ত সে। বিকালে চেম্বারে তার আগে ঘরের সব কাজ করতে হবে। আজ রমলা আপাও দেরি করে আসছে। এমনি করে সে, যেদিন বেশি প্রয়োজন সেদিন লেট করে আসে। এখনও ঘর গোছাতে হবে, রান্না করতে হবে, সিতারকে গোসল করাতে হবে। সিয়াসা রান্নাঘরে ঢুকতেই দর্পণও পিছু পিছু ব্যস্ত পায়ে রান্নাঘরে ঢুকলো। সিয়াসা তাকে দেখে বিরক্ত হয়ে বলল, কি হলো, আপনি এমন পিছু পিছু ঘুরছেন কেন? দর্পণ সিয়াসার বিরক্তি উপেক্ষা করে পুনরায় হাসি মুখে বলল, আমি এখন ফ্রি সিয়া, আমার কাজের চাপ নেই, উই ক্যান প্ল্যান সামথিং। সিতারার খিচুড়ির জন্য ভিজিয়ে রাখা চাল ডালের পাত্রটি রেখে সিয়াসা সরু দৃষ্টিতে তাকায়। জিজ্ঞাসা করে, প্ল্যান? বেড়াতে যাবেন কোথাও? কিন্তু আমি আপনার সাথে কোথাও যাব না। দেখা যাবে মাঝপথে গিয়ে বলবেন, সিয়া আমার জরুরি কাজ পড়ে গিয়েছে, আমি যেতে পারবো না। এমনই করেন সব সময়, আমি যাব না আপনার সঙ্গে। নো নো সিয়া, এমন কিছু নয়। দর্পণ তড়িৎ গতিতে বলল, তবে? সিয়াসা ভুরু কুচকে শুধায়, আমরা এর থেকেও বড় কিছু প্ল্যান করতে পারি, সামথিং বিগ। দর্পণের প্রবল উৎসুক কণ্ঠে সিয়াসা ভাবুক হয়ে শুধায়, সামথিং বিগ? ইয়া, সামথিং বিগ। দর্পণ ঘন ঘন মাথা নেড়ে বলল। সিয়াসার মুখে হাসি ফুটে উঠল। সেও উৎসুক কণ্ঠে বলল, বিদেশে কোথাও ঘুরতে যাবেন? চলুন তাহলে, সিতারের পাসপোর্টও তো হয়ে গিয়েছে। দর্পণ এবার হতাশার নিঃশ্বাস ফেল। সে পুনরায় মাথা নেড়ে বলল, নো সিয়া, সামথিং বিগ, এর থেকেও বিগ। কি শুরু করেছেন? সামথিং বিগ বিগ, খোলাখুলি বলুন। সিয়াসা বিক্ষিপ্ত মেজাজে বলল। দর্পণ ডানে বামে মাথা নাড়ল। কয়েক পা এগিয়ে এসে উজ্জ্বল দৃষ্টি ফেলে আনন্দমুখর কণ্ঠে বলল, উই ক্যান প্ল্যান সামথিং বিগ, লাইক উই ক্যান মেক এ বিগ ফ্যামিলি। আমরা 3 থেকে 4 হতে পারি। সিয়াসার দৃষ্টি সুচালো হয়ে গেল। চঞ্চলতা মিইয়ে যায়। সে পুনরায় খিচুড়ির চাল ডাল ভিজিয়ে রাখা পাত্রটি হাতে নিয়ে তাতে হাত ডুবিয়ে দিয়ে বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলল, একজন আছে, তাতেই আপনি আমার পার্ট টাইম হাজব্যান্ড হয়ে গিয়েছেন। সব ভালোবাসা সময় তাকে দেন। আরেকজন আসলে আমি নিশ্চিন্ত, আপনি আমায় পাত্তাই দেবেন না। দর্পণ অবাক হলো বটে। সে অবাকের রেশ ধরেই বলল, কি অদ্ভুত কথা, হাজব্যান্ড আবার পার্ট টাইম ফুল টাইম হয় নাকি? তুমি তো জানো আমি সবচেয়ে বেশি তোমায় ভালোবাসি। কি বললে তুমি? মামাকে বেশি ভালোবাসো, আমায় ভালোবাসো না? সিতারার কণ্ঠে দর্পণ চকিতে পিছু ফিরে তাকায়। রান্নাঘরের দরজায় রাইডে বসা সিতারা হাঁ করে তাকিয়ে আছে তাদের দিকে। চোখ দুটো তার বৃহৎ আকৃতি হয়ে আছে। সে বোকাশোকা হেসে বলল, না মা, আমি তো তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। সত্যি? সিতারা ঠোঁটে ঠোঁট চেপে রাগি গলায় শুধায়। দর্পণ মাথা নেড়ে হাসি মুখে বলল, সত্যি মা? ও, এর মধ্যে আপনার ভালোবাসা পাল্টে গিয়েছে? সিয়াসা চোখ গরম করে তাকালো দর্পণের দিকে। কত বড় ধান্দাবাজি লোক! তুমি কি অবুঝ? আমি তো তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। দর্পণ বিরক্ত হয়ে বলল, কি বলে? পুনরায় সিতারের রাগান্বিত গলায় দর্পণ অসহায় দৃষ্টিতে তাকালো মেয়ের দিকে। অসাধ্য নিয়ে নিচু কণ্ঠে বলল, কিছু না মা, বাকি মিথ্যা কথা বলেছি, আমি তো তোমাকেই বেশি ভালোবাসি। বলে দর্পণ সিয়াসার দিকে ফিরে তাকায় এবং ইশারাও তাকেও এক কথা বোঝায়, শান্ত হতে বলে। সিয়াসা শুনল না। সে রাগে গজগজ করে উঠল। চিবিয়ে চিবিয়ে বলল, আপনি একা একা প্ল্যান করুন সামথিং বিগ, আমার কাছে আসলে খবর আছে আপনার। দর্পণ অসহায় দৃষ্টিতে তাকায় একবার মা আরেকবার মেয়ের দিকে। সেম ক্যারেক্টারে দুজন লেডিসের সাথে সে আজ বাজেভাবে ফেঁসে গিয়েছে। অন্ধকারে আচ্ছন্ন ডিম লাইটের আবছা আলোয় বিশাল আকৃতির কাঠের দোলনার মাঝে হলুদ রঙা পিকাচু কোলবালিশটা জড়িয়ে শুয়ে আছে সিতারা। দোলনাটি মাঝ বরাবর উপরের দিকে থাকা মেঘ ভেদ করে ঝুলন্ত চাঁদ মামাগুলো মিটিমিটি জ্বলছে। মেঘের সাথে লুকিয়ে থাকা ছোট সাউন্ড সিস্টেমে মৃদু শব্দে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এর টোন বাজছে।
যেই মৃদু শব্দের সাথে সাথে দোলনাকে দোল দিতে থাকা দর্পণ ঠোঁট মিলিয়ে বলছে, Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. বিছানার পাশে বিশাল আকৃতির দোলনাটির অবস্থান। দর্পণ বিছানায় বসে বসে দোল দিয়ে মেয়েকে ঘুম পাড়াচ্ছে। চোখ ঘুরিয়ে একবার তাকাই দেওয়াল ঘড়ির দিকে। 1:22 বাজে। সিতারা তখনও নিবু নিবু চোখ দুটো খুলে রেখেছে। সে বাবার দিকে তাকে জড়ানো দুর্বল কণ্ঠে বলল, পাপা বোম্বাইয়া বন্ধ করো, ঘুমি চলে আসছে। দর্পণ উকি দিয়ে মেয়ের দিকে ঝুঁকে যায়। স্মিত হেসে বলল, ওটা পোয়েম মা, ঘুমিকে আনার জন্যই তো পোয়েম বলছি। তুমি পোয়েম শুনবে না? না। সিতারা দুর্বল কণ্ঠে বলল। দর্পণ হাসল। ঘুমে চোখ বুজে আসছে, হাত পা ছেড়ে দিয়েছে, তবুও সে ঘুমাবে না। তবে কি করবে? খেলবো তোমার সাথে। রাত 1টার বেশি বাজে মা, এখন আর খেলে না, তুমি ঘুমাও। পাপা তোমায় অন্য কিছু বলছি। আচ্ছা। বলো তো তোমার পাপার নাম কি? তন্দ্রাগ্রস্ত সিতারার মুখে হাসি ফুটে উঠল বাবার প্রশ্নে। সে বদ্ধ নেটে একফালি হেসে দুর্বল কণ্ঠে জবাব দিল, আয় পাপা। না মা, ওটা তো তুমি আমায় ডাকো, কিন্তু আমার নাম তো অন্য কিছু। তোমায় আমি শিখিয়েছিলাম না? বলো আমার সাথে সাথে, দর্পণ এহসান। সিতারা দুর্বল কণ্ঠে বাবার সাথে ঠোঁট মিলিয়ে বলল, দর্পণের নাচ। হয়নি মা, আবারও আমার সাথে বলো, দর্পণের সাথে মিলিয়ে সিতারাও বলল, দর। এখন বলো পন। পন। সিতারা ঠিকঠাক করে বলল। দর্পণ হেসে বলল, হ্যাঁ, এখন বলো দর্পণ। দর্পণ মিলে হলো দর্পণ। বলো দর্পণ। দর্পণের কথায় সিতারা হাসি মুখে জবাব দেয়, আয় পাপা। দর্পণ এবার হতাশার নিঃশ্বাস ফেল, পুনরায় বলল, দর্পণ মিলে কি হয় মা? ঘুমে ভারী হয়ে আসা চোখে পাতা আটকে সিতারা কোনো মতে জবাব দিল, মাই পাপা। হাল ছেড়েতেই দর্পণ সে চুপ করে দোল দিতে লাগলো। মিনিট 2 এর মাঝে সিতারা গভীর ঘুমে তলিয়ে যায়। দর্পণ সাউন্ড সিস্টেমটা বন্ধ করে দিয়ে সিতারার গায়ে ভালোভাবে কম্ফোর্টার জড়িয়ে দেয়। বিনুনি করা চুলগুলো আলতো হাতে গুছিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে সরে আসে। নিজেও ঘুমানোর প্রস্তুতি নেয়। বিছানায় তখন ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে সিয়াসা। সে বিছানায় শুয়ে এলোমেলোভাবে শুয়ে থাকা মেয়েটিকে নিজের অবয়ের মাঝে আগলে নেয়। মেয়েটি ছিমছাম গরম বিলীন হয়ে গেল সুবিশাল দেহের আড়ালে। অজস্র বারের মতো ফোনটি আবারও ভাইব্রেট করতে সিয়াসার আগে গজগজ করতে করতে ফোনটি বন্ধ করে দিল। তার ঠিক মিনিট 2 পরেই নূপুর হন্তদন্ত হয়ে সিয়াসার চেম্বারে ঢুকলো। নিজের ফোনটি এগিয়ে দিয়ে বলে, ম্যাম জরুরি ফোন এসেছে। কর্মব্যস্ততায় মগ্ন সিয়াসা বিনা বিরক্তিতে ফোনটি কানে নিয়ে ঠেকায়। সহসা কারোর অবাক কণ্ঠে তার কর্মরোধ হয়, তুমি আমার ফোন কেটে দিতে পারলে? দর্পণের অবাক কণ্ঠে সে নূপুরের দিকে শানিত দৃষ্টিতে তাকায়। নূপুর কাচুমাচু করে কক্ষের এক কিনারে দাঁড়িয়ে রইল। সিয়াসা চিবিয়ে চিবিয়ে দর্পণকে বলল, দেখুন মিস্টার এহসান, আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আপনি যদি এই বিষয় নিয়ে আমাকে আর ডিস্টার্ব করেছেন তবে আমি বাপের বাড়ি চলে যাব। তুমি চাইলে আমরা তোমার বাপের বাড়ি বসেই প্ল্যান করতে পারি সামথিং বিগ। দর্পণ বিকলিত হেসে বলল। সিয়াসা ইচ্ছে হলো মাথা ঠুকতে। বিগত 1 সপ্তাহ যাবৎ তার কান পেকে গিয়েছে এই সামথিং বিগ এর আবদার শুনতে শুনতে, কিন্তু সে কিছুতেই মানবে না এই আবদার। ন্যাড়া বেলতলায় একবারই যায়, বারবার না। তার জীবনে সুখ দীর্ঘায়িত হয় না, কিন্তু সে সুখে থাকতে চায়, আর সে সুখে আছে। সিতারা আর দর্পণকে নিয়ে সে থমথমে মুখে বলল, আপনি আমায় ডিস্টার্ব করছেন। আমি রোগী দেখেছি, তারা অপেক্ষা করছে। আমিও তো সেটাই বলছি, তাড়াতাড়ি রাজি হয়ে যাও, তাহলে আর ডিস্টার্ব করবো না। দর্পণ চঞ্চল কণ্ঠে বলল। চোখে মুখে তার ভেসে বেড়াচ্ছে অবর্ণনীয় সুখের আকাঙ্ক্ষার উজ্জ্বলতা। ইদানিং তার দিন কাটে এই আশায়। মূলত গত সপ্তাহে একজন সেনা কর্মকর্তা বাবার খুশিতে সকলকে মিষ্টিমুখ করিয়েছে। সেই থেকেই এই আকাঙ্ক্ষা আরও তীব্রতর, কিন্তু এই মেয়ে দেখো রাজি হচ্ছে না। না, রাজি হব না, আর এই বিষয়ে কোনো কথাই বলবেন না আমার সাথে। সিয়াসা জেদি কণ্ঠে বলল। দর্পণ আহত কণ্ঠে শুধায়, কেন? সিতারের সময় তো আমায় না জানিয়ে নাচতে নাচতে গিয়ে প্ল্যান কার্যকর করেছো, আর এখন আমি বলছি তাও তুমি রাজি হচ্ছ না, এটা কেমন কথা? সেটাই,
সিতারের সময় কি কি হয়েছিল তা আমার স্পষ্ট মনে আছে, আর তার জন্যই আমি এই ভুল আর করব না। আপনার তো কিছু যায় আসে না। আমি আর আমার মেয়ে জানি আমরা কিভাবে কাটিয়েছি দুঃসহ দিনগুলো। সিয়াশা থমথমে মুখে বলল। কিন্তু এবার আর এমন কিছু হওয়ার সুযোগ। বাক্যটি শেষ হওয়ার আগেই অপর পাশ একদম নিস্তব্ধ হয়ে গেল। দর্পণ কান থেকে ফোন নামিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেল। ক্লান্ত দৃষ্টিতে তাকাই অফিস রুমে বাঁ পাশে ডার্ক ব্রাউন লেদারের কাউচের ওপর বেবি বাস্কেটের আড়লে গুটিয়ে শুয়ে থাকা সিতারার দিকে। আজ বাবার সাথে সেনানিবাসে এসেছে সে। পুরোটা দিন তার সাথেই ছিল। এতক্ষণ ছোটাছুটি করে এখন ক্লান্ত বদনে ঘুমাচ্ছে। মা মেয়ে দুজনেই জেদি। মেয়েকেও জিজ্ঞাসা করেছিল তার একটা খেলার সঙ্গী হিসেবে ভাই চাই কিনা। সে নাকমুখ কুচকে সোজা সাপটা না করে দিয়েছে। কড়া গলায় বলেছে তার কোনো ভাই চায় না, খেলার সঙ্গীও চায় না। তার খেলার সঙ্গী হবে তার পাপা আর আরাপ মামু আছে, তাতেই তার চলবে। সোফার এক কিনারে শক্ত হয়ে বসে আছে আশরাফ। চোখে মুখে তার চাপা আতঙ্ক। কোনা দৃষ্টি অপর সোফায় বসা আশফাক আহমেদের দিকে। সে কিনা মনোযোগ সহকারে রিসেন্ট সম্পূর্ণ হওয়া প্রজেক্টের কাগজপত্র ঘাটছে। মূলত এটাই আশরাফের আতঙ্কের কারণ। এবার শালা দুলাভাই মিলে প্রজেক্টের বড় অঙ্কের টাকা মেরে দিয়েছে, আর এটা মেরেছে আশফাক আহমেদের অংশ থেকে। প্রজেক্টের টাকা হাতে পাওয়ার পর চৌকস আশফাক আহমেদের 2 মিনিট সময় লাগেনি এই স্যাসরা শালা দুলাভাইকে সন্দেহের তালিকায় ওঠাতে। তার একটাই কথা, এই প্রজেক্টে এত অল্প ইনকাম কখনো হতে পারে না। এই শালা দুলাভাই ষড়যন্ত্র করছে। আজ সারাদিন দুজনকে জেরা করেছে, হুমকি ধামকি দিয়েছে, কিন্তু কাজ হয়নি। দুজনের মুখের উপর অস্বীকার করে দিয়েছে। তাই এখন অফিস থেকে প্রজেক্টের কাগজপত্র সহ অ্যাকাউন্ট ম্যানেজারকে বাড়িতে ডাকিয়েছে। সেগুলোই পর্যবেক্ষণ করছে সে। আশরাফ ভয়ে ঘেমে উঠল। এই বাবা যদি ধরে ফেলে তবে তাদের খবর আছে। হিসেব খাতা মতো কোম্পানির ফার্স্ট ওনার বাবা। করার মতো কোনো কিছু আছে তার হাতে। সে শুকনো ঢোক গিলে কাঁদো কাঁদো গলায় বলে, দুলাভাই কিছু করো, টাকা একবার পকেটে আসলে তা কি আবার আর বের করতে ইচ্ছে হয়? আশরাফের মেকি কন্দনে সাইপে কোনো সারা শব্দ পাওয়া না যাওয়াই আশরাফ ঘাড় ঘুরিয়ে তাকায় নিজের পাশে। তাকাতে তার চোখ মুখ কুচকে গেল রাগে দুঃখে। সোফায় গা এলিয়ে বসে আছে সাইফ। তার কোলে সিতারা শুয়ে আছে, আর সাইফ রিল্যাক্স মুডে গুনগুন করতে করতে নাতনির চুলে ডিজাইন করে বিনুনি করছে। সে অনেক ডিজাইনে চুল বাঁধতে পারে। বউ আর মেয়ের চুল বাঁধতে বাঁধতে এই অভ্যাস করেছে। আশরাফ একটু চেপে আসে দুলাভাইয়ের দিকে, চাপা স্বরে চিবিয়ে চিবিয়ে বলে, টাকা হারানোর শোকে তুমি কি পাগল হয়ে গিয়েছে দুলাভাই? ওখানে দেখো তোমার শ্বশুর আজ আমাদের নাড়ি ভুড়ি বের করে ছাড়বে। কিভাবে তাকে থামাবে সেটা না ভেবে তুমি এখানে গুনগুন করছো। মনে রং লেগেছে? কাউকে পছন্দ হয়েছে নাকি? তাহলে বলো, আমি পাপাকে বলি, আর সে তোমাকে জেলে দিয়ে আসুক। নাতনির চুল হাতে সাইফ নিমগ্নতা ভঙ্গ করে সরু চোখে আশরাফের দিকে তাকায়, দাঁতে দাঁত চেপে শুধায়, তুমি আমার দলে নাকি ওই জাতরিল শ্বশুরের দলে? আমি আমার দুলে দুলাভাই, আর আমার জন্য আমার আপা সবার ঊর্ধ্বে। তাই বলছি, মনে রং লেগে থাকলে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলো। আমার আপা ছাড়া অন্য কারোর দিকে চোখ দেবে এটা মোটেই সহ্য করব না। আশরাফ গম্ভীর গলায় বলে। শালার শ্বশুরের বেহুদা হুমকি ধামকিতে সাইফ বিরক্ত হয়ে আবার নাতনি চুল বাঁধে মনোযোগী হয়। জেগে থাকলে সীতারা ঠিকঠাকভাবে চুল বাঁধতে দেয় না। সে শুধু ভদ্র মেয়ে তার পাপার কাছে। তার পাপার সাথে যতক্ষণ থাকবে ততক্ষণ ম্যানার্স মেনে চলে। আশরাফ একটু নরম হয়, হুমকি ধামকি চেয়ে নম্র কণ্ঠে বলে, দুলাভাই কিছু করো না। ভেবেছি মেরে দেওয়া টাকা উড়াদুরা খরচ করব। বিদেশি পানি টেস্টি টেস্টি, কিন্তু তোমার শ্বশুর যেভাবে হাত পা ধুয়ে নেমেছে, আজ পাতাল থেকে হলেও সে টাকা উদ্ধার করবে। সাইফ বেনুনি করতে করতে ফিসেল হাসে শ্যালকের কথায়। তেসরা চোখে তাকিয়ে বলে, আমি হলাম সেই পাতালের গেটের দারোয়ান। তোমার বাপ আমায় টপকে কিভাবে টাকা উদ্ধার করবে সেটাও আমি দেখব। সে চৌকস হলে আমি চৌকস প্রো ম্যাক্স। আশরাফের মুখশ্রী চকচক করে উঠল দুলাভাইয়ের কথা। সে আমোদিত কণ্ঠে শুধায়, কি হলো? তুমি এত রিল্যাক্স আছো কিভাবে? করছোটা কি? আমি কিছু করিনি, যা করার করেছে ফটোকপি মেশিন। প্রজেক্টের মেইন লেনদেনের কাগজ তো আমার কাছে। তোমার বাপের কাছে যেগুলো রয়েছে সেগুলো আমার বানানো মিথ্যে কাগজপত্র। সাইফ মিটি মিটি হাসতে হাসতে বলল, আরে শফিউল, যে পাপার বিশ্বস্ত কর্মচারী হয়ে দাঁড়িয়ে আছে, ও তো আমাদের বাস দিল বলে। আশরাফ অ্যাকাউন্টস ম্যানেজারের শফিউলকে দেখিয়ে বলল,
তোমার মনে হয় আমি এমন আধা আধুরা কাজ করব? শফিউলের বয়ান আমি 1000 টাকার বিনিময়ে বদলে দিয়েছি। সাইফ টেডি হাসি নিয়ে বলল। আশরাফ খুশিতে গদগদ হয়ে বলল। নিজ কাজে মগ্ন সাইফ আশরাফের কথায় নিরুদ্বেগ বলল, এটা আমার নয়, তোমার পুণ্যের খাতায় লেখা থাকবে। আশরাফের আনন্দে খানিকটা ভাটা পড়ল। সে ভুরু কুঁচকে জিজ্ঞাসা করে, আমার পুণ্যের খাতা মানে? হ্যাঁ, এটা তোমার ভাগের টাকা ছিল, আমার না তো। সাইফ নিষ্পাপে নাই মুখ করে বলল। সাথে সাথে আশরাফ তেলে বেগুনে জ্বলে উঠল। তেতে উঠে বলল, তুমি আমার সাথে ছেঁচড়ামো করলে? টাকা কি আমি একা মেরেছি নাকি তুমিও মেরেছ? তবে 1000 টাকা পুরোটা আমি কেন দেব? তুমি 500, আমি 500। দাও আমার 500 টাকা। আমার বেলায় পুণ্যের খাতে তোলা থাকবে, নিজের বেলায় 50-50। তোমাদের মতো স্বার্থন্বেষী শালাদের জন্যই আজ আমরা দুলাভাইয়েরা ফকির হতে চলেছি। সাইফ রাগে গজগজ করে বলল, সেন্টি খাওয়া বন্ধ করে দিল ভাই। টাকার বেলায় কোনো সেন্টিমেন্ট নেই, টাকা দাও আমার। আশরাফ তেতে উঠে বলল। সাইফ ছোট মুখ করে নাটকীয় ভঙ্গিতে বলল, সামান্য কটা টাকার জন্য এমন করছো কেন? ক্যান্টনমেন্টের মোড়ে থালা নিয়ে বসো, 1 ঘন্টার মধ্যে 500 টাকা কেন, তারও বেশি পাবে। দুলাভাই! আশরাফ রাগে চেঁচিয়ে উঠল। তোমরা দুজন কিছু না কিছু করেছো, আমি বেশ ভালো করেই জানি। ভালোই ভালোই বলছি, আমার টাকা দাও, নয়তো তোমাদের খবর আছে। আশফাক আহমেদ ব্যগ্র কণ্ঠে সাইফ আর আশরাফ নিয়ে গেল। তারা অপ্রস্তুত একগাল হাসল। সাইফ নম্র স্বরে বলল, সকাল থেকে সব কি শুরু করছেন? আপনার মনে হয় আমরা এমন ছ্যাঁচড়ামো করতে পারি? অবশ্যই মনে হয়, কারণ তোমরা হলে ছ্যাঁচড়ামোই তো করবাই। আশফাক আহমেদ ক্ষিপ্ত স্বরে বলল। সহসা সাইফের মুখ ভোতা হয়ে গেল। সে গলা খাকারি দিয়ে বলল, এখন রাখুনি, সব কাগজপত্র দেখছেনই তো। আমরা টাকা মারিনি, আর এত টাকা দিয়ে কি করবেন? সেই তো নাতি নাতনিদের পেছনেই খরচ করবেন, তাই না? তা না হয় আমরাই করে দেব। তার মানে তোমরা আমার টাকা মেরেছো, তাই না? সরব সাইফ আর আশরাফ থতমত খেয়ে গেল। আশরাফ মাথা চাপড়াতে চাপড়াতে সেখান থেকে কেটে পড়ার প্রয়াস চালায়। কাটা কাটা আর্মি শার্ট চুলগুলোর মাঝে সেজে আছে বেশ কিছু নয়নতারা ফুল। বরাবর যার সামনে দর্পণ নামক মানুষটি ঝুঁকতে বাধ্য হয়, আজও তার নিকটই তার শীর্ষ ঝুঁকে আছে। বারান্দার কৃত্রিম ঘাসের উপর ঝিমিয়ে বসে আছে দর্পণ। কোলের মধ্যে গুটিয়ে বসে আছে সিয়াসা। সে মনোযোগ সহকারে পাশে থাকা নয়নতারা গাছ থেকে একটা ফুল ছিঁড়ছে আর সেটাকে বসিয়ে দিচ্ছে দর্পণের চুলগুলো মাঝে। দুহাতে আগলে ধরে বসা দর্পণ হাত শিথিল করে। পকেট থেকে ফোন বের করে ক্যামেরা নিজের দিকে ধরতেই চোখমুখ বিকৃত হয়ে গেল তার। সিয়াসার দিকে কপাল কুঁচকে বিরক্তি নিয়ে তাকালো। সে চোখে শাসায়। দর্পণ চুপ করে গলগদ্ধকরণ করে নিজের হাস্যকর রূপ। সিয়াসার সবচেয়ে বড় অভিযোগ, দর্পণ তাকে সময় দেয় না। গতরাতে এর জন্য কয়েক দফা কথা কাটাকাটি হয় দুজনে। প্রতিবার ক্ষমা চাওয়া দর্পণের দায়িত্ব এটা জেনেই গতরাতে মান অভিমানের পাল্লা চুকিয়ে তারপর ঘুমিয়েছিল। সেই আহ্লাদের প্রতিফলন কাক ডাকা এই ভোরে তাকে ঘুম থেকে তুলে কান ধরে এখানে বসিয়ে তাকে জোকার বানাচ্ছে। সে ক্লান্ত স্বরে বলে, এগুলো করলে একসাথে সুন্দর সময় অতিবাহিত হয়। সিয়াসা গম্ভীর গলায় বলে। দর্পণ ডানে বামে মাথা নাড়ে, বলে, তার চেয়ে চলো সিতারাকে আব্বুর কাছে দিয়ে দুজনে আধা ঘন্টা হেঁটে আসি। সিয়াসা ক্রুদ্ধ চোখে তাকায়, বলে, চুপচাপ এখানে বসুন। আজ আপনি একদম পুরোপুরি আমার। কাউকে এক রত্তিও শেয়ার করব না আমি। আজ আমি ফুরসত নিয়ে দেখবো আপনাকে, যা খুশি তাই করব। কোনো কাজ, ডিসিশন, ওয়ার্কআউট কিচ্ছু হবে না আজ। দর্পণের চোখ মুখ থেকে বিরক্তি মিলিয়ে যায় স্ত্রীর বাচ্চা মধ্যে। আহ্লাদ ভর করে। আদরে হাতে পণ্যপুচ্ছাত মেয়েটিকে বাহুটরে দৃঢ়ভাবে আগলে নেয়। লোকটির বদলে যাওয়া আদলের সাথে সিয়াসা নিখুঁতভাবে পরিচিত। সহসা লাজ ভর করে। চঞ্চল বদন মিয়ে লেপটে যায় প্রশস্ত বক্ষ মাঝে। আলতো হাতে কপালের চুলগুলো গুছিয়ে দিয়ে দর্পণ দীর্ঘ সময় নিয়ে বুড়ি যুগলের মাঝে ঠোঁট ছুঁয়ে দেয়। ফিসফিসিয়ে বলে, শুধুই কি দেখে যাবেন, আর কিছু করবেন না? লাজে রাঙ্গা মুখ নিয়ে সিয়াসা বলে, না, আমার জনাবের আমার জন্য সময় হয় না। আমারও আর কিছু করারও ইচ্ছে হয় না। দর্পণ অবাকে রেশ ধরে বলে, আমার সময় হয় না? বিগত 2 মাস যাবত তোমার পেছনে ঘুরঘুর করছি একটা জুনিয়র দর্পণের জন্য, আর তুমি বলছো সময় হয় না? এটাকে সময় দেওয়া বলে না, স্বার্থপরতা বলে। স্বার্থ হাসিল, তারপর আপনি গায়েব। সিয়াসা রেগে বলল। দর্পণ নাকমুখ কুচকে বলে,
ছি সিয়া, তুমি কিভাবে বলতে পারলে এটা? স্বার্থ হাসিল হয়ে গেলে আমি গায়েবী যদি হয়ে যেতাম তবে তুমি আমার এভাবে করে থাকতে না। এটা তো আপনি জোরপূর্বক এখানে এনে বসিয়েছেন। আপনি কি স্বেচ্ছায় বসেছেন? সিয়াসা থমথমি মুখে বলে। দর্পণ একটু নরম হয়, নম্র কণ্ঠে বলে, খুব ঘুম পাচ্ছে সিয়া। সিয়াসা তাকায় অসহায় মুখটির দিকে, একটু দয়া হয়, কিন্তু তবুও লোকটিকে কাছে পাওয়ার জেদ সারে না। বিগত সপ্তাহে একটু ফুরস্রোত মেলেনি দুজনের একটু সুন্দর সময় কাটানোর, অথচ লোকটার একটু সান্নিধ্য পাওয়ার জন্য সে তৃষ্ণার্ত। থমথমে মুখে দু চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দেয়, পরপরই পুরো মুখ জুড়ে লেপটে যায় সেই আলতো স্পর্শ। ললাটে ললাট ঠেকিয়ে বলে, ঘুম কেড়ে নিয়েছি, এখন আর ঘুম আসবে না। দর্পণ গা দুলিয়ে হেসে উঠল মেয়েটির কথায়। সত্যি এই একটু স্পর্শ তার ঘুম কেড়ে নেওয়ার মতো ক্ষমতা রাখে। বিরোধীন মেয়েটির কাঁধে খোঁচা খোঁচা দাড়ি স্পর্শে মেয়েটি কুঁকড়ে গেল। পুরশালী গলদেশে জড়িয়ে রাখা হাতটি আরও দৃঢ় হয়। দর্পণ ফিসফিসিয়ে বলে, এবার আমার পালা আপনার ঘুম কেড়ে নেওয়ার। অগ্রগতির সুযোগ আর পেল না দর্পণ। হঠাৎই মনে হলো অন্তরস্থল সহ কর্ণদয় আন্দোলিত হয় মেয়ের আদুরে কণ্ঠে। সিতারা উঠে গেল কি? তাকে খুঁজছে নিশ্চয়ই। দর্পণ চঞ্চল দৃষ্টি পেলে উঠতে যাবে, তার আগে থাই গ্লাস পেরিয়ে ওয়াটারমেলন নাইট ড্রেস পরিহিতা 2 ফুটের একটি মেয়ে ঢুলতে ঢুলতে ঢুকলো। দর্পণের মুখের হাসি প্রগাঢ় হয় গুলোমুলো লালচে আভাযুক্ত মেয়েকে দেখে। হঠাৎ করেই সিতারের চোখ মুখ থেকে ঘুমো ঘুমো ভাব উড়ে যায়। সে চোখ বড় বড় করে তাকায় মায়ের দিকে। মেঝেতে দুম করে পা চাপড়ে বলে, মাই পাপা। মেয়ের আগমনে দর্পণ ভুলেই বসেছিল নিজেদের অবস্থান সহ বসার আঙ্গিক। সে তড়িঘড়ি করে সিয়াসাকে কোল থেকে নামাতে গেলে সিয়াসা আরও দৃঢ়ভাবে তাকে আঁকড়ে ধরে। মেয়ের দিকে তাকিয়ে থমথমে মুখে তারা কণ্ঠে বলে, আমি কখন বললাম এটা আমার বাপ? সহসা মাথায় এক চাটি পড়ল। দর্পণ ক্রুদ্ধ চোখে তাকে তারপরে চিবিয়ে চিবিয়ে বলে, মতিভ্রষ্ট হয়েছে। সিয়াসা জবাব দেওয়ার সুযোগ পায় না। সিতারা তেড়ে আসে, ঠোঁটে ঠোঁট চেপে পুনরায় মেঝেতে পা চাপড়ে বলে, মাই পাপা। সিয়াসাও থমথমে মুখে দাম্ভিকতা নিয়ে বলে, মাই হাজব্যান্ড। সিতারা ক্রুদ্ধ দৃষ্টিতে তাকে তোতলানো কণ্ঠে বলে, আমার পাপা কই উঠেছো কেন? তুমি কি বাবু? বাবু তো আমি পাপা তোরে উঠবো। নামো নামো। সিয়াসাও মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে, শুধু বাবুরা না, বড়রাও কোলে ওঠে যখন আমরা কাউকে অনেক ভালোবাসি। অ্যান্ড মাই হাজব্যান্ড লাভস মি। সিতারা কিয়ৎকাল ফ্যাল করে তাকিয়ে থাকে। অত্যাধিক রাগে ভাষা হারিয়ে ফেলার মতো অবস্থা। কিয়ৎকাল বাদ আঙুল তুলে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তেজি গলায় বলে, নো মাই পাপা। মাই পাপা লাভস মি। আমার পাপা আমার পিটি ভালোবাসে। নো, মাই হাজব্যান্ড লাভস মি মোর দ্যান ইউ। সিতারা ঠিক বুঝলো না পুরো বাক্যটির অর্থ, তবুও এটা ঠিকই বুঝেছে মামা তার বিরোধিতামূলক কোনো কথা বলছে। তাই সে অবুঝ কণ্ঠে পুনরায় গর্জে উঠে বলে, নো 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 মাই পাপা তুলো আমি উঠবো। আমার পার্লার করো। সিয়াসার জেদ আজ যেন আকাশচুম্বী। সকাল থেকে পণ করেছে স্বামীকে আজ সে কোনো মতেই ছাড়বে না। সেও জেদি গলায় বলে, নো 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 মাই হাজব্যান্ড। আমি কোল থেকে নামাবো না। বাবাকে কারোর সাথে শেয়ার কথা সিতারা ভাবতেও পায় না। তাই রাগ সামলাতে না পেরে সে চিৎকার করে কেঁদে উঠল। দর্পণ এতক্ষণ হতবাক দৃষ্টিতে দেখছিল স্ত্রীর সন্তানকে। ঝগড়ার সময় এদের এজ ডিফারেন্স সহ সম্পর্ক বোঝা দেয়, কিন্তু সকাল সকাল মেয়ের চোখে পানি দেখার জন্য দর্পণও প্রস্তুত ছিল না। সে রেগে ধমকে উঠল দুজনকেই। কি হচ্ছে কি? দর্পণের ধমকে সিয়াসা সহ সিতারা চুপসে গেল। যতই খ্যাপাক না কেন, মেয়ের চোখে পানি সিয়াসার জন্য সুখকর নয়। তাই আর কিছু না বলে মিয়ে গেল। দর্পণ শানিত দৃষ্টিতে তাকায় তার দিকে, গম্ভীর গলায় বলে, সে সরি টু মাই ডটার। সিয়াসা বাধ্যগত স্ত্রীর ন্যায় মুখ বাঁকিয়ে বলে, সরি। দর্পণ মেয়ের দিকেও একই দৃষ্টিতে তাকায়, গম্ভীর গলায় বলে, সে সরি টু মাই ওয়াইফ। বাবার কথায় সিতারা অবুঝ নয়নে তাকে ঠোঁট উল্টাতে লাগলো। বাবা যদি আর 1 সেকেন্ড এভাবে তাকে সে কান্না করে দেবে। দর্পণ পুনরায় একই কণ্ঠে বলে, সরি বলো। সিতারা এবার ফুপিয়ে উঠল, ফুপাতে ফুপাতে বলে, দর্পণ গম্ভীর গলেই বলে, গুড, এখন দুজন হ্যান্ডশেক করো আর বলো এমন আর কখনো করব না। পাপা আমাদের দুজনের। বাবার কথায় সিতারা বাধ্যগত মেয়ের মতো হাত বাড়িয়ে দেয় মায়ের দিকে।
সিয়াশাও সেই হাতটি আঁকড়ে ধরে। সিতারা কাঁদতে কাঁদতে বলে, আর কখনো আমার করবো না বাবা, তোমারে আমারও। মেয়ের কান্নারত মুখশ্রীতে বলা কথাটিতে সিয়াশা একদম গলে যায়। আদুরে হাতে মেয়েকে বুকে টেনে নেয়, মাথাটা বুকে চেপে ধরে বলে, মাম্মা সরি মা, আর কখনো এমন করব না। মা দুষ্টুমি করেছি তোমার সাথে, পাপা সবটা তোমার, ঠিক আছে? সিতারা কান্নারত চোখে তাকায়, নিশ্চিত হওয়ার জন্য পুনরায় শুধায়, সত্যি? 3 সত্যি। মেয়ের গালে টপ টপ কয়েকটা চুমু দিয়ে বলে সিয়াশা। সিতারার কান্নারত মুখশ্রীতে হাসি ফুটে উঠল। সে ঝাঁপিয়ে পড়ে বাবার কলে, দর্পণে চোখে মুখে স্নেহ ভর করে, বুকটা ভরে যেতে মেয়ের এলোমেলো চুলের গোছায় চুমু দিয়ে বলে, সকাল সকাল এভাবে কাঁদে? আর কাঁদবে না, পাপা তোমার। বাবার কোলে ছোট্ট বিড়ালছানা নাই পড়ে থাকা সিতারা পিট পিট করে তাকিয়ে বলে, নাই পাপা। দর্পণ তার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, ইয়েস ইওর পাপা। কিয়ৎকাল বাবার বুকে কাটে। সিয়াশা স্মিত হেসে দেখে দুজনকে। দর্পণের ইদানিং সব আহ্লাদ তার মেয়ে জুড়ে, হবে নাই বা কেন? এ যে তার ছোট্ট মা। সে অভিযোগ করে বলে, আমার ঘুম পেয়েছে মা, কিন্তু তোমার মাম্মা আমায় ঘুমোতে দেয়নি। সিতারা মায়ের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকায়, কপট রাগ দেখিয়ে বলে, তুমি আমার পাপাকে ঘুমাতে দাওনি কেন? পাপার কষ্ট হয় না? পাপা এচো এচো, মা ঘুম পাড়িয়ে দিই, এচো। বলে সিতারা মেঝেতে পা ছড়িয়ে বসে, কোলের দিকে ইশারা করে বলে, এখানে ঘুমা, মা ঘুম পাড়িয়ে দেবে, এচো। দর্পণে বুক জুড়ে প্রশান্তি নেমে আসে। এই যে মেয়ের অবুঝ আদরে কার্যক্রমে সে মুগ্ধ। মনে হয় যেন মায়েরা তো এমনই হয়। সে কখনো হাতছাড়া করে না এই অবুঝ আবদারগুলো। সে ঝটপট ছোট্ট কোলটিতে মাথা রেখে বলে, মা তোমার কোল তো ছোট্ট, তুমি আমায় ঘুম পাড়াতে পারবে? সিতারা মাথা নেড়ে বিজ্ঞদের মতো বলে, মাম্মা বলে মায়েরা সব পালে, তুমিও পারবা। বলে সে বাবার মাথায় হাত বোলাতে লাগলো আর তোতলানো গলায় পয়েম গাইতে শুরু করলো। Twinkle, twinkle, little star, how I wonder what you are. দর্পণ আর সিয়াশা হাসি থামাতে পায় না। তোতলানো কণ্ঠে পয়েম শুনে তারা খিলখিলি হেসে ওঠে। সহসা সিতারা চেঁচিয়ে উঠল, ঠোঁটে আঙ্গুল চেপে বলে, চুপ চুপ, আমার পাপা ঘুমাচ্ছে। সিয়াশা তড়িৎ গতিতে ঠোঁটে আঙ্গুল চাপল। সিতারা পুনরায় বাবার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, আই আই ছাদ মামা, টিপ দিয়ে যা, ছাদে কপালে ছাদ, টিপ দিয়ে যা। মেয়েরা বাবার থেকে প্রিন্সেস ট্রিটমেন্ট পায় এমন দৃশ্য হর হামেশা সহজলভ্য হলো। বাবারা মেয়ের থেকে প্রিন্স ট্রিটমেন্ট পায় এটা বিরল, কিন্তু এই বিরল দৃশ্য দর্পণ সর্বদা উপভোগ করে চলেছে যেদিন থেকে তার বুকটিতে সিতারা নামক উজ্জ্বল তারটি আসে। দুগাল তখন ছোট্ট হাতের আজলাই, বা চোখে ডান চোখের পরপর ললাট সহ দুগাল এবং সর্বশেষ ওষ্ঠাধয়ে শব্দ করে আদু দিয়ে সিতারা ফোঁস করে নিঃশ্বাস ফেল। বজ্র নেত্রে দর্পণ ঠোঁট চেপে হাসি আটকায় মেয়ের দীর্ঘশ্বাসে। মেয়ে যে তার খুব কসরত করেছে। সিতারা বাবার বুক চাপড়ে বলল, পাপা কে তাপ, ও তো পাপা, মা আদর করে দিয়েছে, কোনো তো। দর্পণ ঘুম যাওয়ানো চোখ খুলে তাকায়। বাবা চোখ খুলতেই সিতারা একগাল হাসলো, উচ্ছ্বাসিত কণ্ঠে চিৎকার করে উঠল, মাই পাপা। দর্পণ গা দুলিয়ে হেসে ঘুম যাওয়ানো আদুরে গলায় বলে, ইয়েস ইওর পাপা। উঠে তো। দর্পণ মুগ্ধ চোখে তাকায়, মৃদু হেসে বলে, এত আদুরে ডাকে না উঠে উপায় আছে? আমার মা এগুলো শিখেছে কার থেকে? কে রোজ এত আদর করে ঘুম থেকে তোলে কেন আমার বুড়ি? বাবার প্রশ্নে সিতারা বাবার বুকে ভর দিয়ে কানে কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, মাম্মার থেকে পাপা, আমি মাম্মার বাবু না। তুমি মাম্মা আমার আদর করলে ঘুম থেকে ওঠাই, আর তুমি আমার বাবু, তাই আমি তোমায় আদর করে ঘুম থেকে উঠাই। বলো আমি গুড গার্ল। বলে সিতারা লাজুক মুখ জোড়া হাসলো। মেয়ের ভাবভঙ্গি আর ফিসফিসিয়ে বলা কথায় দর্পণ হো হো করে হেসে উঠল। মেয়ের গালে ঠোঁট চুইয়ে দিয়ে বলে, হ্যাঁ তো আমার মা গুড গার্ল।
সিতারা খিলখিলিয়ে হেসে বাবার বুক থেকে নামতেই হুমড়ি খেয়ে ইঁদুরের মতো গড়াগড়ি খেয়ে পড়ল। দর্পণ তড়িৎ গতিতে মেয়েকে তুলে ধরতে তার ভুরু কুঁচকে গেল। সে মেয়ের আগাগোড়া পর্যবেক্ষণ করতে পেট ফাটিয়ে হেসে উঠল। সিতারা মুখে আঙ্গুল ঢুকিয়ে লাজুক হাসছে। হাফ হাতার টি শার্টের আস্তিন ঠেকেছে ছোট্ট হাতের কবজিতে। গোড়ালির নিচ অবধি পরা টি শার্টে পা বেঁধে পড়েছে। তার থেকেও বড় কথা হলো টি শার্টটি তার। এই যে লাট সাহেবরা, আপনাদের সকাল হয়েছে, উঠুন, নাস্তা বানিয়েছি। সিয়াসা ব্যস্ত কণ্ঠে বলতে বলতে কক্ষে ঢুকলো। দর্পণ তাকায় স্ত্রী পানে, মুখের হাসি প্রকার হয় মেয়েটির বদন ও ট্রাউজারের সাথে নিজের টি শার্ট দেখে। পরপরই তাকায় মেয়ের পানে। শুধু এই টি শার্ট নয়, তার সব কিছুতেই এই দুজনের রাজত্ব চলে। মেয়েকে কোলে তুলে বিছানা থেকে নামে দর্পণ। অলস পায়ে হেঁটে সিয়াসার সামনে দাঁড়ায়। মুচকি এসে মেয়ের মাথা বুকে চেপে মেয়েটির গালে আলতো ঠোঁট ছুঁয়ে দেয়। ফিসফিসে বলে, মিসেস দর্পণ, আপনার কাছে এই মানুষটা কৃতজ্ঞ, তাকে ছোট্ট আর একটা সিয়া দেওয়ার জন্য। আপনি যদি চান আপনাকেও আমি এভাবে কৃতজ্ঞ করতে পারি, একটি ছোট্ট দর্পণ এনে দিয়ে। হবেন নাকি কৃতজ্ঞ? দর্পণ ভুরু নাচে। সিয়াসা কপাল কুঁচকে লোকটার পেটে ধুম করে এক খুশি মারল। মেকি রাগ দেখিয়ে বলে, সকাল সকাল রসিকতা। আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়াটাকে রসিকতার কাতারে ফেলতে পারো না সিয়া। ইটস টু ব্যাড। সিয়া ইজ এ ব্যাড গার্ল। দর্পণ গম্ভীর গলায় বলে। সিতারও হই হই করে বলে ওঠে, ভেরি ভেরি ব্যাড, মাম্মা ব্যাড গার্ল।